এটা বলছি প্রোটিন, এটা হচ্ছে এটা হচ্ছে সেলের মধ্যে প্রোটিন আছে সেটা, ঠিক আছে, এটা হচ্ছে প্রোটিন। আচ্ছা এতক্ষণ আমি যেটা আলোচনা করলাম এটা বুঝতে পেরেছিলাম যে প্রোটিনের যে বিশাল বললাম। হ্যাঁ, দেখি এটা কতজন বুঝতে পারছো? হ্যাঁ, আর রেসপন্স চাই। ওকে 90% বলছে, ভেরি গুড। ওকে আচ্ছা এখন আসো কি হয়, এই যে প্রোটিন নেগেটিভ চার্জ, তাহলে সে কি করবে, সে কিছু পজিটিভ চার্জকে সেলের মধ্যে আকর্ষণ করবে। এই নেগেটিভ চার্জের কারণে কিছু পজিটিভ চার্জ ঢুকবে, ফর এক্সাম্পল পটাশিয়াম ঢুকবে, হ্যাঁ কেমন, ফর এক্সাম্পল আমি বললাম, তাহলে এই নেগেটিভ চার্জের কারণে কিছু পজিটিভ চার্জ সেলের মধ্যে ঢুকবে। তাহলে দেখো আমি এগুলোকে শুধু প্লাস দেখাচ্ছি, কেমন, প্লাস 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 প্লাস। প্যাসিভ ট্রান্সপোর্ট প্রোটন অ্যানিয়ন। তাহলে দেখো এই প্রসেসটাকেই বলা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টার। আর প্রসেসটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। একটু মনে রাখতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। হ্যাঁ, ওই দেখো আমি একটু বড় করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি সেলের মধ্যে থাকে, এটা হচ্ছে সেলের মধ্যে প্রোটিন আছে সেটা, ঠিক আছে, এটা হচ্ছে প্রোটিন। এটা বলছে যেটা হচ্ছে প্ল্যান্ট যখন ওয়াটার অ্যাবজর্পশন করে তখন কি হয়, ওয়াটারে ডিসলভড অবস্থায় সল্ট থাকে না, যখন ওয়াটার অ্যাবজর্পশন করে ওই সেম টাইমে ওয়াটারে ডিসলভড সল্ট তাও অটো চলে আসে, ঠিক আছে, অটো রুটের মধ্যে চলে আসে। এটা কি যেটা দেখলেন এই বিজ্ঞানের নাম হচ্ছে হিউম্যান গ্রামেন, আসলে পরীক্ষা আসবে। ওকে, তো এই মডেল হচ্ছে আমাদের সল্ট অ্যাবজর্পশন ডিফারেন্ট থিওরি। ওকে আচ্ছা আমি চলে যাই এখানে, দেখো যে সেলের মধ্যে দিয়ে কিভাবে ট্রান্সপোর্ট হয় আমি এটা সিম্পল করে দেবো। ডিফিউশন, ডিফিউশন মানে কি, ডিফিউশন বক বেশি কম, কেন এখানে বেশি আছে না, বললাম এই যে বললাম এখানে বেশি আছে, এখানে কম আছে, তাহলে কিভাবে এখানে বেশি আসবে, এটা হচ্ছে ডিফিউশন বক বক থিওরি, ঠিক আছে, বেশি কম থিওরি। আর এবার দেখো সেম জিনিস এখানে বেশি আছে এখানে কম আছে, তাহলে কিভাবে এখানে আসবে, তাহলে এটা বক বেশি কম, এটা বক থিওরি। কিন্তু এই বকের একটা ঝামেলা আছে, বকের ঝামেলা সেটা হচ্ছে এখানে কোনো ট্রান্সপোর্ট প্রোটিন নাই, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু এই যে একটা ট্রান্সপোর্ট প্রোটিন আছে। তাহলে যখন ডিফিউশন ট্রান্সপোর্ট প্রোটিনের মাধ্যমে হয়, ডিফিউশন লিখো, এটা লিখো, ডিফিউশন ভায়া ট্রান্সপোর্ট প্রোটিন, সেম জিনিস দেখো এখানে বেশি কম এখানে বেশি কম, কিন্তু এখানে হচ্ছে ভায়া ট্রান্সপোর্ট প্রোটিন। ডিফিউশন ভায়া ট্রান্সপোর্ট প্রোটিন, ডিফিউশন ভায়া ট্রান্সপোর্ট প্রোটিন, এটা বলতেছি, এটা বলতেছি ফ্যাসিলিটেটেড ডিফিউশন, এটা বলতেছি ফ্যাসিলিটেটেড ডিফিউশন। শেষ, এগুলো পার্থক্য এখানে ট্রান্সপোর্ট প্রোটিন নাই, এখানে ট্রান্সপোর্ট প্রোটিন আছে, এই এটা কিছু না, এটা দুটোই কিন্তু বক, বেশি কম বেশি কম। শেষ, আচ্ছা এবার একটা ট্রান্সপোর্ট খেয়াল করছো, আমি সবই লিখলাম, এখানে কম এখানে কি এখানে বেশি, তাহলে নরমালি তো এখান থেকে এখানে যাওয়ার কথা, তাই না, এটা যাওয়ার কথা। কিন্তু যদি কম থেকে বেশি দিতে চাই মানে অপোজিট, অপোজিট টু ডিফিউশন, আমরা যদি কম থেকে বেশি দিতে চাই ডিফিউশন, তাহলে খেয়াল করো তাহলে তোমাকে এনার্জি খরচ করতে হবে, এটিপি খরচ করতে হবে, এজন্য এই প্রসেসটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। খুব সিম্পল, যেটা বোঝানো খুব জরুরি, ঠিক আছে। শেষ, ডিফিউশন বক বেশি কম, ফ্যাসিলিটেড ডিফিউশন বক বেশি কম, কিন্তু এখানে একটা ট্রান্সপোর্ট প্রোটিন আছে, আর একটা ট্রান্সপোর্ট কম থেকে বেশি, এখানে একটা ট্রান্সপোর্ট প্রোটিন থাকে। যেহেতু এখানে একটা ট্রান্সপোর্ট সুতরাং এখানে লাগবে, এখানে লাগবে এটিপি, এখানে লাগবে এনার্জি, এগুলো থাকে এনার্জি বিভিন্ন ভাবে পরীক্ষা করতে হবে, ঠিক আছে। গেল, আর তোমরা ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন এন্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এটা বুঝতে পেরেছো কিনা, আমি একটু ইয়েস নো এটা জানো, ইয়েস অর নো, হ্যাঁ ইয়েস অর নো, ওকে ঠিক আছে। আমরা চলে ওকে একটা রেসপন্স দিতে হবে, হ্যাঁ ভেরি গুড, 100% বলেছো, ভেরি গুড। আচ্ছা এখন আসো, আচ্ছা এখন আসো, সেটা হচ্ছে এই যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটা বুঝলাম না কারণ সেখান থেকে জাস্ট একটা ইনফরমেশন চলে গেল। এটা হচ্ছে ইনসাইড অফ সেল, দেখো সোডিয়ামটা সেলের ভিতর থেকে বাইরে চলে যাচ্ছে, আউটসাইড অফ সেল, আর পটাশিয়ামটা দেখো বাইরে থেকে ভেতরে ঢুকছে, এই আর তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্পে সোডিয়াম আউট পটাশিয়াম ইন, এটা দেখো সোডিয়াম আউট পটাশিয়াম ইন, তাহলে দেখো মোস্ট অফ দ্য কেমন আসো। আর ডিফারেন্স বিটুইন একটা সিম্পল, আমরা এখন যে কথা বললাম সেটা এখানে লেখা আছে, মানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সেখানে এনার্জি ব্যবহৃত হয়, এবং আমরা এনার্জিকে ইউজ করে রেসপিরেশন করি, তাই না, সুতরাং রেসপিরেটরি রেট এখানে কি থাকবে, বেড়ে ইনক্রিজ হবে। তারপর দেখো ক্যাটায়ন ট্রান্সপোর্ট কিভাবে হয় সাইমালটেনিয়াসলি, এটা কিন্তু আমরা পড়েছি আগে পড়েছি, আয়ন ক্যারিয়ার, এখানে ক্যারিয়ার থাকে, তাই না, এনজাইম আর ক্যাটালিস্ট এখানে থাকে, হ্যাজ রোল এখানে থাকে, এটা থাকে না, তুমি বলবা পার্থক্য কখনোই দুটো করতে হয় না, তুমি শুধু করো, তাহলে না বললে চলবে ইয়েস আর এখানে নো, শেষ, ঠিক আছে, ইয়েস নো শেষ, অর্ধেক করো, তাহলে সহজ। আচ্ছা ওয়াটার এন্ড সল্ট, আচ্ছা এই দেখো অ্যাক্টিভ হবে সল্ট আর প্যাসিভ হয়ে যাবে ওয়াটার, এভাবে যদি মিলাই এই পার্থক্য দেখো তাহলে তোমাকে এই পার্থক্য থেকে এই পার্থক্য আলাদা করে বুঝতে হবে না, ঠিক আছে, সিম্পল, আমরা ঠিক আছে শিখে গেলাম, তাহলে আমরা পড়ে ফেলছি সিম্পল, জাস্ট রিডিং। আচ্ছা মিনারেল সল্ট এর ফ্যাক্টর আছে, বইতে অনেক গল্প দেওয়া আছে, আমি সেটা বলবো না, আমরা এই থেকে সহজ করে অল্প জায়গা থেকে বেশি পড়া, ঠিক আছে। দেখো আয়ন বাড়লে, টেম্পারেচার বাড়লে, লাইট বাড়লে, রেসপিরেটরি ম্যাটেরিয়ালস যদি কমে, অক্সিজেন যদি কমে, তারপরে ট্রান্সপিরেশন গ্রোথ রিজন, এখানে পিএইচ মানে এগুলো কিন্তু সল্ট অ্যাবজর্পশন নির্ভর করে। তো এখানে ইম্পর্টেন্ট লাইন যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ইন্টারেকশন আয়ন, দেখো ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম তাকে বলে ইনহিবিট পটাশিয়াম অ্যাবজর্পশন, এগুলো মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট, বাকিগুলোর ডিটেইলিং দরকার নেই, ঠিক আছে, আসবে না, শুধু নাম এই ফ্যাক্টরগুলো শুধু নাম মনে রাখবা, ঠিক আছে। তাহলে আমরা ডিটেইলস থেকে বলে দিলাম আমাদের জন্য সহজ হবে। আচ্ছা আমরা কুইজে তোমাদের জন্য একটা কুইজ, এটা আনসার করো দেখি, দেখি এটা খুব সহজ, একটু আগে দেখলাম, এটা আমি এক্সপেক্ট করব যে 100% সঠিক দিবে, হ্যাঁ বললাম সেটা কুইজ আসছে, সেটা হচ্ছে পটাশিয়াম, আনসার হবে বি। ওকে দেখো এটা কমেন্ট করো দেখি তোমরা, হ্যাঁ এটা আমরা বলেছি যে লিসা ফ্লাওয়ার ফল এটা কিসের ডিফারেন্স হয়, আমি যেটা বলতে নিউজ জানা বলে হাজার ফিউ ফাহিম, তোমরা আমি বলেছি আমি পাবলিশ করেছি আমাদের রেজাল্ট। আচ্ছা এটা তোমরা একটু করো, আমি মানে দিতে হবে, ওকে ঠিক আছে আমরা শেষ করব। এই নাসিটা করব ফার্স্ট ক্লাস এখানে হবে এটা পটাশিয়াম, আসো এটা কি হবে একটু করে ফেলো, দুটো অ্যাবজর্ব হয় কোন অ্যানায়ন, ঠিক আছে, আর মাইক্রো এলিমেন্টস কোনটা, এটা কি হবে, হ্যাঁ এটা সবাই দিয়ে করো, খুব সহজ, এগুলো কিন্তু জটিল জিনিস আসে না, এই সহজ জিনিসগুলো করতে হ্যাঁ ভেরি গুড। আর কিছু অ্যানসার আমি এক্সপেক্ট করি তোমাদের কাছে, ফাহিম ভেরি গুড, ওকে এটা দেখো এরকম ডেসক্রিপটিভ প্রশ্ন চলে আসতে পারে, কারেক্ট মানে আগে নিয়ে যায় কথা কথা বলতে না, এ ডি হবে অ্যানসার, ভেরি গুড। আর এইটা দেখো এরকম ডেসক্রিপটিভ প্রশ্ন চলে আসতে পারে, কারেক্ট ফর মিনারেল সল্ট অ্যাবজর্পশন, দেখি এটা বলতে পারে, হ্যাঁ এটা বলতে পারে, আচ্ছা এটা সহজ, এটা কঠিন না, হ্যাঁ হ্যাঁ বাজা ভেরি গুড, বাজা উত্তর দিয়েছে। তাহলে দেখো মলিকুল নো এটা আয়ন হিসেবে হয় না, মলিকুল এটা বেরোবে না, কারণ এটা অ্যাক্টিভ না, সুতরাং এটা ভুল, মোস্টলি অ্যাবজর্ব বাই রুট, নো এটা হচ্ছে ওই যে সেই রুটের যে মেসেমেটিক পার্ট সেখান দিয়ে হয়, তাই উত্তর হবে অ্যাজ অ্যান আয়ন, সরি ওকে। আচ্ছা আমরা ছোট একটা জিনিস খুব সহজে কত সময় পড়তে পারি, ট্রান্সপিরেশন কি হয় তোমরা জানো যে এটা হচ্ছে এরিয়াল পার্ট থেকে ওয়াটার ভ্যাপর করে যায়, ট্রান্সপিরেশন আর কত পার্সেন্টেজ ইম্পর্টেন্ট দেখো মাত্র 1% অ্যাবজর্ব হয়, হ্যাঁ আমরা যে প্ল্যান্টে আমরা এটা দেখি 99% সেটা হয়, এই যে সেটা ট্রান্সপিরেশন হয়ে যায়, তাহলে প্ল্যান্ট রুটের মাধ্যমে যে পরিমাণ পানি তুলে সেই পানি 99% তুলে হয়ে যায়। গেল আচ্ছা এখানে দেখো এখানে একটা কথা আছে হচ্ছে এই ট্রান্সপিরেশন বলা হচ্ছে নেসেসারি ইভিল, এখানে কত হয় 99% কত হয়ে যায়, এখানে ইভিল বলা হচ্ছে, কিন্তু ট্রান্সপিরেশন অনেক গুরুত্ব আছে, এটা পরে বলতে হবে, এটা ইম্পর্টেন্স অফ ট্রান্সপিরেশন, এখানে এটা ভালো চলবে না, এটা হচ্ছে নেসেসারি ইভিল, ওকে এটা বলছেন বিজ্ঞানের নাম হচ্ছে কার্টিস, এটা পরীক্ষা আসলে খুব ইম্পর্টেন্ট। আর ট্রান্সপিরেশন রেট দেখা যায় যে যন্ত্রের মাধ্যমে, এটা হচ্ছে জ্ঞানম পরমিটার, ঠিক আছে, এটা নাকি জ্ঞানম পরমিটার, এটা তোমরা আর মিলি তিন ধরনের হয়, খুব সহজ করে জাস্ট দিয়ে টিপিক্যাল দিয়ে বলে দিচ্ছি, আমরা পরে এগুলো আসছি। আর স্টোমাটা, ওকে স্টোমাটা কোথায় থাকে, এটা হচ্ছে নিউক্লিয়াস লিফে এবং ইয়াং স্টেম ক্যালিক্স করোলা ফ্রুটস, এই লাস্টে একটা আলাদা মনে রাখতে হবে, কারণ লিফে যে তোমার হচ্ছে স্টোমাটা থাকে এটা কি জানেন এটা সবাই জানে, তাহলে যেগুলো টিপিক্যাল সেটা মনে রাখবো কত পার্সেন্ট, এটা মেইন অর্গান লিফ এটা হচ্ছে 95 to 98% স্টোমাটা, যে টিপিক্যাল যদি হয় এখানে দেখো টিপিক্যাল লিফ সাবস্টেন্স, এটা মনে রাখবো প্ল্যান্টে থাকে, তারপর হচ্ছে তোমার পাতা বিশেষ করে একটা স্তরের মধ্যে থাকে, লেয়ারের মধ্যে থাকে, সেটা হচ্ছে তোমার টিপিক্যাল এটা এবং স্টেম পাওয়া যায়, ওকে এটা কত পার্সেন্ট হয়, এটা মনে রাখবো 25%, শেষ, এগুলো কত বললাম এগুলো থেকে প্রশ্ন আসে না। আচ্ছা তাহলে এখানে একটা পয়েন্ট আছে হচ্ছে জিরো ফাইট, দেখো এখানে জিরো ফাইট এর টিপিক্যাল হচ্ছে ঠিক শুনতে কি তোমরা জানো যে মরু অঞ্চলে যেখানে হচ্ছে ডিজার্ট, এই ডিজার্টের প্ল্যান্টগুলো আমরা জিরো ফাইট, ওখানে তো ওয়াটারের পরিমাণটা কম, তাই না, তাহলে যদি অনেক বেশি হয়ে যায় ট্রান্সপিরেশন হয়ে যায় তখন কি হয়, ওয়াটার কিন্তু পারমানেন্ট প্ল্যান্ট, এজন্য ওখানে টিপিক্যাল লেয়ারটা ঠিক হয়, ট্রান্সপিরেশন কম হয়, তাহলে খুব সহজ যে জিরো ফাইট উদ্ভিদে ট্রান্সপিরেশন কম হবে, এটা বেসিক, কেন কারণ পানি তো নেই, পানি তুলে আবার সেটা করব, এই বিষয়টা কি সুযোগ আছে জিরো ফাইটে কোনো সুযোগ নেই, ঠিক আছে, এজন্য টিপিক্যাল ঠিক হয়, টিপিক্যাল ট্রান্সপিরেশন না হয় বা কম হয়। আচ্ছা লেন্টিসেল, আচ্ছা তাহলে কিছু গাছে যে স্টেম আছে বাকল, আমরা বলি বাক বা বাকল, এই বাকলের জায়গায় ফাটা থাকে, ওইটা জায়গায় সেকশন করে নিচে দেখো এই দেখো গাছে বাকল, এই বাকলের কিছু জায়গা ফাটা থাকে, এই জায়গা এটাকে বলা হচ্ছে লেন্টিসেল, তারপর লেন্টিসেল কিন্তু কোনো সেল না, দেখো তারপরে এটা একটা ওপেনিং লেন্টিসেল সি ই এল নট সি ই ডবল এল, ঠিক আছে, এটা কি এটা হচ্ছে একটা পোর, এটা হচ্ছে একটা পোর,
লেন্স অ্যাকচুয়ালি একটা পোলার ছিদ্র, এই ছিদ্র দিয়ে যে ট্রান্সলেশন হয় এটা হয় লেন্টিকুলার ট্রান্সলেশন। শেষ। আর কত পার্সেন্ট? এটা হয় মাত্র 1%। এই পার্সেন্টেজ গুলো ইম্পর্টেন্ট। ওকে, আসো স্টোমাটা টিউবুলার এবং পার্থক্য কিছু না, আমরা যা এখানে আলোচনা করছি এটা জাস্ট রিডিং লাগে, এগুলো নিয়ে পড়তে চলবে না, আরো ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, স্টোমাটা খেয়াল করো, স্টোমাটা কি থাকে এখানে হচ্ছে তোমার এই যে এখানে যদি আমরা লিখি স্টোমাটাতে আসলে প্র্যাকটিক্যালি দুইটা লেন্স কি থাকে, স্টোমাটা দেখো এই যে দুই স্টোমাটা গেল এখানে কিছু আলাদা নাই। এখানে গল্পই বলতে বেশি এরকম ইম্পর্টেন্ট যে স্টোমাটা কতগুলো থাকে এখান থেকে। ওই যে দুইটা সেল, হ্যাঁ ওই দুইটা সেলের নাম হচ্ছে গার্ড সেল, ঠিক আছে, আমি খুঁজছিলাম পড়ার মধ্যে, তাহলে এটা হচ্ছে গার্ড সেল, ডিসক্রিপশন আসবে, দুইটা গার্ড সেল থাকে। ওকে, আচ্ছা কতগুলো স্টোমাটা থাকে? এটা হচ্ছে 160,000 পার স্কয়ার সেন্টিমিটার, পার স্কয়ার সেন্টিমিটার মোটামুটি থাকে। আচ্ছা এই ছবিটা দেখো, এটা বইতে নাই, সেটা হচ্ছে এই যে আমাদের গার্ড সেল, এটা গার্ড সেল, এটা গার্ড সেল, ভালো কথা। এখন দুই গার্ড সেল দেখো, এই যে এটা আমার একটা গার্ড সেল, এটা হচ্ছে একটা গার্ড সেল, তাহলে এটা আমার স্টোমাটা ট্রান্সলেশন। গার্ড সেলের নিচে দেখো এই জায়গাটা কিন্তু একটা কি থাকে, একটা ভ্যাকুয়াম, একটা স্পেস থাকে, হ্যাঁ এই স্পেসটা হচ্ছে স্টোমাটার নিচে, যেটা হচ্ছে সাব সাব মানে কিছু নিচে, কেমন সাব স্টোমাটাল এয়ার চেম্বার, তোমরা এটা শুনে বুঝতে পারো, আমরা শুনে দিয়েছি, ঠিক আছে। তাহলে স্টোমাটার নিচে যে ফাঁকা জায়গা থাকে এটা হচ্ছে সাব স্টোমাটাল এয়ার চেম্বার। ওকে, এইটা তোমরা করো, এই গল্পগুলো এই যে এখানে স্ট্রাকচার, এই স্ট্রাকচার আমরা কি করে নেব, এখানে আমরা করব হচ্ছে কি থাকে, এখানে দেখো পোর্ট থাকে না, এই পোর্টগুলো হচ্ছে পোর্ট বাই গার্ড সেল, দুটো থাকে। আচ্ছা এখানে ক্লিয়ার নিউক্লিয়াস ম্যানিক্লোর, তাহলে পাতা যে সেল থাকে সেখানে অনেক থাকে হবে, ডেন্স সেল আছে, এই দুটো সিস্টেম থাকে। আচ্ছা এরপরে ওপেনিং এন্ড ক্লোজিং এখানে খেয়াল করবা যে কখন ওপেন হয়, সেটা হচ্ছে 10 to 11 am and 2 to 3 pm, ঠিক আছে। এটা মোটামুটি অফিস আওয়ার, দেখো 10টা অফিস করে আমরা মোটামুটি 10টা দিকে অফিস খুলে যায়, এরপর 2টা দিকে ঠিক টাইম আমাদের অফিসে কাজ হয়। আর এরপর হচ্ছে অন্য টাইম থাকে, পার্শিয়াল থাকে এবং নাইটে, এই খেয়াল করবা নাইটে ক্লোজ থাকে, নাইটে ক্লোজ থাকে। আচ্ছা এই কথাটা কিন্তু আসলে দুই রকম বইতে আছে, একটা হচ্ছে নাইটে ক্লোজ থাকে আর একটা নাইটে পার্শিয়ালি ক্লোজ থাকে, পার্শিয়ালি ওপেন থাকে, ঠিক আছে। দুটোই বইতে আছে, এখন কোনটা উত্তর করব তোমরা একটু লিখে কনফিউশন, যেহেতু হাসান স্যারের বইতে সরাসরি বলা আছে যে নাইটে ক্লোজ থাকে, তাহলে উত্তরটা বেস্ট উত্তরটা হবে ক্লোজড। যদি ক্লোজ না থাকে তখন তুমি পার্শিয়ালি ক্লোজ বা পার্শিয়ালি ওপেন দিতে পারো, ঠিক আছে। যেহেতু দুই বইতে হবে উত্তরটা আছে, তাহলে নাইটে ক্লোজ থাকে, আমরা এক্সেপশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বুঝছি না গেটে প্ল্যান্ট এটা কিন্তু উল্টা, কি এটা ওপেন থাকে হচ্ছে নাইটে আর মর্নিং থাকে মানে ডে টাইমে থাকে হচ্ছে ক্লোজড। ওকে, এই এতগুলো ইনফরমেশন টাইপ বলেছি নাই। আচ্ছা স্টোমাটার ফাংশন কি, এটা খুব ইম্পর্টেন্ট হবে যে তিনটা প্রিন্সিপাল ফিজিওলজিক্যাল ফাংশন আছে, এটা ট্রান্সলেশন আমরা লিখলাম, এটা হচ্ছে ফটোসিনথেসিস আর রেসপিরেশন, সব কথা এই চ্যাপ্টারে যে তিনটা প্রসেস নিয়ে আলোচনা করা আছে সেই তিনটা শেষ, এগুলো পরে সময় করার কোনো দরকার নেই। আর ডিফারেন্স অফ স্টোমা স্টোমাটা এখানে বুঝতে হবে, স্টোমাটা তো আমরা দেখলাম একটু আগে, সেই পয়েন্টস লেখা আছে। আর স্টোমাটা কি, স্টোমাটা হচ্ছে খেয়াল করে দেখো, আমি একটু ছবি রাখছি তোমরা দেখতে পারবা, এই ক্লোরোপ্লাস্টে এই যে এগুলো হচ্ছে থাইলাকয়েড, তাই না, এগুলো হচ্ছে থাইলাকয়েড, এই এরকম এগুলো হচ্ছে থাইলাকয়েড, হ্যাঁ এগুলো হচ্ছে থাইলাকয়েড। এই থাইলাকয়েড ছাড়া এখানে যে সাইটোপ্লাজমের মতো ম্যাট্রিক্স থাকে, এই ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স, এটাকে বলা হচ্ছে স্ট্রোমা। আমি এই ছবি থেকে এই পয়েন্টগুলো নিলাম, স্ট্রোমা পয়েন্টগুলো, তাহলে এটা মুখস্থ করার কোনো দরকার নাই, এটা জাস্ট রিডিং করবা, এগুলো থেকে যেভাবে প্রশ্ন তুমি উত্তর দিতে পারবা, স্ট্রাকচারটা মাথায় করতে হবে। আসো আচ্ছা ট্রান্সলেশনে কিছু ওপেনিং ক্লোজিং এর মেকানিজম আছে, হ্যাঁ সেটা আমরা এখন করব। আর এরপর আগে আমি একটু বলি আমাদের, সেটা হচ্ছে আসলে কেন স্টোমাটা ওপেন হয়, হোয়াই স্টোমাটা বিকামস ওপেন, কেন ওপেন হয়, এটা বুঝতে গেলে আমি এখানে কিছু জিনিস দেখো, আসলে এখানে যে বিভিন্ন থিওরি আছে, প্রত্যেকটা থিওরি আসলে বেসিক প্রিন্সিপাল একই, ঠিক আছে। ওই প্রিন্সিপালটা আমি এখানে একটু তোমাদেরকে বুঝাই দেব, হ্যাঁ। এখন আসো স্টোমাটা ওপেনস ইফ, এই গল্পটা আমরা এখন একটু দেখব, ঠিক আছে। স্টোমাটা কেন খুলে, স্টোমাটা কেন খুলে, খুলবে যদি, এখন গল্পটা শোনো, ওই মতবাদ বলেছি না যে নাম রাখতে হবে, কোন পদার্থ দায়ী করছে এই শব্দ মনে রাখতে হবে, বেসিক আইডিয়া রাখতে হবে, ঠিক আছে। ধরো আমি একটা গার্ড সেল দেখাই তোমাদের, এটা হচ্ছে একটা গার্ড সেল, এই গার্ড সেলের মধ্যে যদি পানি ঢুকে, কি ঢুকবে বলো, পানি যদি ঢুকে, কেন ঢুকবে সেটা পরে কথা, কিন্তু যদি পানি ঢুকে তাহলে এটা কেন বলতে পারি, সবাই খেয়াল করে বুঝবা, তাহলে খুশি হচ্ছে। সেটা হচ্ছে কখন এটা বলতে পারি, এন্ডো অসমোসিস। দেখো যে কোন সেল, এখানে যেমন স্টোমাটাতে আমরা যে সেল ব্যবহার করছি সেটা হচ্ছে গার্ড সেল, তাহলে গার্ড সেলের ভিতরে পানি ঢুকবে, কেন ঢুকবে আমরা বসবো, আগে মনে করো যে পানি ঢুকছে, তো পানি ঢুকলে এই প্রক্রিয়াকে আমরা বলি এন্ডো অসমোসিস। আমি কোশ্চেন পানি ঢুকা, এখন খেয়াল করে দেখো একটা কিসমিস, এই কিসমিসকে যদি তুমি পানিতে ডুবাই রাখো, কি হবে, কিসমিসের ভিতরে পানি ঢুকবে, তাহলে এটা হচ্ছে এন্ডো অসমোসিস, ঠিক আছে। কোশ্চেন পানি ঢুকা, এটা একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। এখন এই যে পানি ঢুকবে, তাহলে গার্ড সেল সেটা ফুলে যাবে না, একটু মোটা হয়ে যাবে, পানি ঢুকলে কি হবে, জিনিসটা অনেক মোটা হবে, ঠিক আছে। আচ্ছা তো যদি পানি ঢুকে, পানি ঢুকলে এই গার্ড সেল, এখানে গার্ড সেল থাকে, এটা কি হয়, এটা হচ্ছে এই পানি ঢুকলে যে মোটা হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি, এটাকে আমরা বলি টার্জিট স্টেট অফ গার্ড সেল, ঠিক আছে। টার্জিট মানে ফুলে গেছে এরকম, হ্যাঁ সিটি, ঠিক আছে। এখন রসি সিটি আমরা বলি টার্জিট স্টেট অফ গার্ড সেল, গার্ড সেল ফুলে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে গার্ড সেল ফুলে টার্জিট স্টেট অফ গার্ড সেল যদি হয় পানি ঢুকে, তাহলে স্টোমাটা ওপেন হয়, ঠিক আছে। তাহলে সেলের মধ্যে যদি পানি ঢুকে, গার্ড সেলের মধ্যে যদি পানি ঢুকে, তাহলে গার্ড সেলটা টার্জিট স্টেটে যায়, একটু মোটা হয়ে যায়, ফলে পত্ররন্ধ্র বা স্টোমাটা এটা ওপেন হয়, এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল, এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। এখন তোমাকে বিভিন্ন মেকানিজমে বলা আছে যে কেন পানি ঢুকে, পানি ঢুকতে হবে, পানি ঢুকলে গার্ড সেল স্থিত হয়, এই যে এন্ডোসিস হবে, গার্ড সেল টার্জিট স্টেটে যাবে, ফলে স্টোমাটা ওপেন হয়, ঠিক আছে। এখন বিভিন্ন মেকানিজম বলছে কেন এরকম হয়, পানি ঢুকে কেন, এখন পানি ঢুকে হচ্ছে ভেতরে যদি কোনো কারণে পানিকে আকর্ষণ করে, এটাকে আমরা বলি, ধরো এখানে কিছু এরকম সাবস্টেন্স আছে, এই সাবস্টেন্স আমরা বলতেছি হাইড্রোফিলিক সাবস্টেন্স। এগুলো কি হতে পারে, এটা হতে পারে গ্লুকোজ, এটা হতে পারে গ্লুকোজ 6 ফসফেট, এগুলো হতে পারে। কোন মেকানিজম বলছে গ্লুকোজ, কোন মেকানিজম বলছে গ্লুকোজ 6 ফসফেট বা গ্লুকোজ ফসফেট, হ্যাঁ এটাকে বলছে হাইড্রোফিলিক সাবস্টেন্স। তাহলে এই চারটা মেকানিজমে আসলে বলা হয়েছে যে সেলের ভিতরে, গার্ড সেলের ভিতরে হাইড্রোফিলিক সাবস্টেন্স বেড়ে যায়। তাহলে হাইড্রোফিলিক সাবস্টেন্স যখন সেলের ভিতরে বেড়ে যায়, এটা কি করে, এটা ওয়াটারটাকে ভেতরে ঢুকায়, তখন কি হয়, এই যে গার্ড সেলটা কি হয়, একটু টার্জিট, হ্যাঁ আচ্ছা প্রতীক বলেছে দুটো টার্জিট বলছে, এটা টার্জিট হয়ে যায়, ঠিক আছে। এবং কেন পানি ঢুকে, দুটো হাইড্রোফিলিক সাবস্টেন্স, এই সাবস্টেন্সগুলো একটা মেকানিজম একটা বলছে, যেমন গ্লুকোজ বলছে, গ্লুকোজ ফসফেট, যেটা বলছে আমরা সমস্যা না, তোমাকে শুনে রাখতে হবে যে এই যে হাইড্রোফিলিক সাবস্টেন্স এটা বেড়েই গার্ড সেলে পানি ঢুকবে, ফলে স্টোমাটা ওপেন হবে। এখন ইজিলি কখন হয়, এই হাইড্রোফিলিক সাবস্টেন্স বেড়ে যায়, এটা হচ্ছে ডিউরিং ডে টাইম, কারণ কি ডে টাইমে সানলাইট থাকে, সানলাইট সূর্যের আলো থাকে, এবং ডিউরিং ডে টাইম হাইড্রোফিলিক সাবস্টেন্স এটা বেড়ে যায়। তবে ডিউরিং ডে টাইম কি হয়, এই যে ফটোসিনথেসিস হয়, ফলে গ্লুকোজ একটা সেলের মধ্যে তৈরি হয়, প্রোডাকশন গ্লুকোজ ডিউরিং ডে টাইম, এটা কারণে তো সেলের মধ্যে হাইড্রোফিলিক সাবস্টেন্স বেড়ে গেল, হাইড্রোফিলিক সাবস্টেন্স বেড়ে গেলে পানি ঢুকবে, ফলে স্টোমাটা ওপেন হবে। এখন আসো এই যে পানি ঢুকতেছে, এখানে প্রেসার থাকে, হ্যাঁ পানি ঢুকলে এটাকে আমরা বলি অসমোসিস, দেখো এটা বলছি এন্ডো অসমোসিস, এটা কি বলছি, এটা বলছি এন্ডো অসমোসিস। পানি ঢুকতেছে এই যে অসমোসিস, এখানে প্রেসার আছে, এই প্রেসারকে বলে অসমোটিক প্রেসার। অসমোসিস যে হচ্ছে এখানে প্রেসার তৈরি হয়, এটাকে বলে অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার থাকলে এটা লিখবা হবে যে অসমোটিক প্রেসার থাকলে অসমোসিস হবে, ফলে স্টোমাটা ওপেন হবে। এখন অসমোটিক প্রেসার যত বেশি তত পানি ঢুকবে, তত দ্রুত স্টোমাটা ওপেন হবে। আমি সবগুলো মেকানিজমকে এই একটা চার্টের মধ্যে বলছি, এটা তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, আমি জাস্ট কোন বিজ্ঞানী মতবাদ কাকে করেছেন তার উপর পড়াইবো, তাহলে শেষ। ওকে আমার মধ্যে বলছো আমি তাহলে মেকানিজম কি, মেকানিজম হচ্ছে এই দেখো এই কথা নিলাম, মেকানিজম হচ্ছে এই যে সোয়েলিং, যেটা আমরা বলছিলাম টার্জিট স্টেট, অথবা যেটা বলে টার্জিট। ওকে আচ্ছা গেল, এই যে দেখো কেন হবে, ডিউ টু এন্ডোসমোসিস, এন্ডোসমোসিস হলে স্টোমাটা ওপেন হবে, আর পানি যদি বের হয়ে আসে এক্সোসমোসিস তাহলে স্টোমাটা বন্ধ হয়ে যাবে, তাহলে কথা এখানে আছে। আচ্ছা এখানে কিছু ফ্যাক্টর যেটা ইনফ্লুয়েন্স করে, এরকম একটা লাইট, লাইট থাকলে টেম্পারেচার হিসেবে যে ডিউরিং ডে টাইম টেম্পারেচার হিসেবে, আর এটা হচ্ছে ওয়াটার থাকলে ওয়াটার যেটা ওয়াটার ঢুকলে তো এই প্রসেসটা হবে না। আচ্ছা গেল, এখন বিভিন্ন থিওরি আছে সেটা আমরা চলে যাই। দেখো একটা ওপেন স্টোমাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, আর এটা হচ্ছে একটা ক্লোজ স্টোমাটা, এটা ওয়াটার কিছু না আসলে, জাস্ট একটু দেখার জন্য সেটা গার্ড সেল হবে, এখানে কিন্তু অনেক বেশি ক্লোরোপ্লাস্ট, যে প্রত্যেকটা হচ্ছে এটা নিউক্লিয়াস বা সব ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস ক্লোরোপ্লাস্ট থাকে, এবং এটা সাইটোপ্লাজম অনেক ঠিক, ঠিক আছে। এই কথাগুলো তোমরা রাখতে হবে। আচ্ছা বিজ্ঞানী ফর্মুলা, এখন এখানে আমরা অবজার্ভ করব জাস্ট কি পয়েন্ট, বিজ্ঞানী ফর্মুলা উনি যেটা গাইড করেছিলেন সেটা হচ্ছে
চেঞ্জ অফ কার্জিডিটি। ওই যে আমরা যেটা দেখলাম, আমরা দেখতে যাই, আবার এখানে আসবো, এই দেখো কার্জিডিটি অফ দাট সেল। এটা বের করেছেন বিজ্ঞানী ভন মল। শেষ গুলো করব না, এই সাল বাদ। বিজ্ঞানী লয়েড যে মতবাদ দিয়েছিলেন এই সাল বাদ নেই, ওনার মতবাদটাকে বলা হচ্ছে স্টার্ট সুগার থিওরি। এটা আমরা দেখব। আচ্ছা, এখানে দেখো স্টার্ট সুগার থিওরি কি বলছে, আমি জাস্ট সিম্পলি বলি, এটা হচ্ছে ডে টাইম। ডে টাইমে তৈরি হয় সুগার। সুগার মানে হচ্ছে ব্যাকটেরিয়া গ্লুকোজ। কেন ফটোসিনথেসিস হয়? কারণ ফটোসিনথেসিস হয়, তাই না? আচ্ছা, এবার লিখবা নাইট টাইম। নাইট টাইমে কি হয়? নাইট টাইমে এই সুগার তৈরি করে স্টার্চ। নাইট টাইমে এই সুগার তৈরি করে স্টার্চ। এজন্য এটা বলা হচ্ছে স্টার্চ সুগার থিওরি। এখন দেখো সুগার বা গ্লুকোজ এটা হচ্ছে হাইড্রোফিলিক। এটা কি হবে? পানি ঢুকবে, বেশি পানি ঢুকবে, তাই না? আচ্ছা, নাইট টাইমে স্টার্চ এটা হচ্ছে, এটা লেস হাইড্রোফিলিক। এটা আসলে সুগারের মতো বেশি হাইড্রোফিলিক না, হাইড্রোফিলিক, লেস হাইড্রোফিলিক। তখন কি হবে? তখন পানি এখানে ঢুকবে আর এখানে হবে পানি বের হয়ে যাবে, ফলে সিস্টেমটা ক্লোজ হয়ে যাবে। এই থিওরিটা দিয়েছেন বিজ্ঞানীর নাম হচ্ছে লয়েড। আচ্ছা, এখন দেখো লয়েডের এখানে যে কথা বলা আছে সেটা হচ্ছে উনি যেটা বলেছেন সেটার নাম হলো অসমোটিক প্রেসার। খেয়াল করো, আমি আবার আমার ছবি চলে যাই। খেয়াল করো, এই যে বলছিলাম অসমোটিক প্রেসার, তাই না? অসমোটিক প্রেসার যখন বেশি পানি ঢুকবে তখন কি হয়? এখানে একটা প্রেসার কি হয়? এই প্রেসারের নাম হচ্ছে অসমোটিক প্রেসার। তাহলে অসমোটিক প্রেসার যত বেশি থাকবে তত বেশি পানি ঢুকবে কোষের মধ্যে, ঠিক আছে? তাহলে এই মতবাদ দিয়েছিলেন বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী লয়েড। এই একটু কোন বিজ্ঞানী কাকে বলেছেন এইটুকু আমাদের মনে রাখতে হবে। তাহলে বিজ্ঞানী ভন মল এবং বিজ্ঞানী লয়েডের মতবাদ তোমরা বুঝতে পেরেছো কিনা এটা আমাকে একটু ইয়েস করে জানাও। হ্যাঁ, বিজ্ঞানী ভন মল এবং লয়েডের মতবাদ এটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ইয়েস জানাও, কমেন্টে জানাও, ইয়েস নো। ওকে, 100% বলছো, বুঝতে পেরেছো, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমরা আসি এবার শায়রি। বিজ্ঞানী শায়রি যে মতবাদ দিয়েছিলেন দেখো করে। আচ্ছা, এখানে আচ্ছা একটু আমরা ক্যালকুলেশন করি। আচ্ছা, এখানে গ্লুকোজ 6 ফসফেট না, উনি বলেছেন 1 ফসফেট, ঠিক আছে? তোমাদের বইয়ে যেগুলো হবে তাহলে গ্লুকোজ ফসফেট 1 ফসফেট হবে, 6 ফসফেট হবে, গ্লুকোজ 1 6 ফসফেট হবে, এগুলো সবই হাইড্রোফিলিক, ঠিক আছে? বুঝতে পেরেছো? সেটা মনে রাখতে হবে, আমাদের শুনতে হবে। আচ্ছা, আসো। আর তোমাদের বইয়ে এখানে 1 ফসফেট বলেছেন, 1 ফসফেট দিয়ে মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো বিজ্ঞানী শায়রি যে বলেছেন, তোমাদের প্রথম কাজ হচ্ছে এই সালটা বাদ দেওয়া। শায়রি বলেছেন পিএইচ শেষ, শেষ প্রসেস। এখানে প্রশ্নের জন্য আর কিছু হবে না, জাস্ট বিক্রিয়া দেখো, খেয়াল করো। আচ্ছা, খেয়াল করে দেখো, এই যে ডার্ক পিএইচ কম, এই সময় এই দিকে যাবে, এই বিক্রিয়াটা আমাদের বইতে দেওয়া হবে, এই দিকে যাবে, তার মানে হচ্ছে নাইট। ডার্ক মানে কি? আসলে নাইট। নাইট কি হয়? নাইট তৈরি হয় স্টার্চ। আচ্ছা, ইনসলুবল মানে হচ্ছে যে আমরা বলেছিলাম লেস হাইড্রোফিলিক, তাই না? পানি বের হয়ে যাবে, পানি বেশি ধরে রাখতে পারবে না, এজন্য এটা আমরা বলছি ইনসলুবল স্টার্চ। এই থিওরিতে ইনসলুবল স্টার্চ। আচ্ছা, অসুবিধা নেই। তাহলে নাইট টাইমে পিএইচ কম থাকে। নাইট টাইমে কি থাকবে? নাইট টাইমে পিএইচ কম থাকে। এবার ডে টাইমে কি হয়? স্টার্চ ভেঙে যায়, দেখো লাইক বা ডে টাইম, এই ডে টাইমে পিএইচ বেড়ে যায়, তখন স্টার্চ থেকে তৈরি হয় সলিবল সুগার। বুঝছেন? সলিবল কারণ হচ্ছে হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক সুগার। এখানে যে সুগারটাকে আমরা বলছি সেটা হচ্ছে গ্লুকোজ 1 ফসফেট। এখন তোমাদের জন্য আমার প্রশ্ন হচ্ছে, তাহলে দিনের বেলা এই যে হাইড্রোফিলিক সুগার হয় পানি ঢুকবে, সুগার হবে, ওই যে আমরা সেই আগে বলবো। আর রাতের বেলা ইনসলুবল স্টার্চ বা লেস হাইড্রোফিলিক স্টার্চ তৈরি হয়, পিএইচ কম থাকে এবং এখানে পানি কোষে বের হয়ে যায়, সুগার ক্লোজ হয়ে যায়। ওকে, দেখি কি বলতে পারে যে হোয়াই নাইট টাইমে পিএইচ কম আর হোয়াই ডে টাইমে পিএইচ বেশি। এখানে তো নাইটে 5 আর ডে টাইমে 7, এটা কি বলতে পারে? তোমরা কমেন্টে জানাও, কমেন্টে জানাও। ওকে, আমি তোমাদের 30 সেকেন্ড সময় দিব, তোমরা কমেন্টে জানাও, খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, যে নাইট টাইমে পিএইচ কম থাকে সেলের মধ্যে আর ডে টাইমে পিএইচ বেশি থাকে সেলের মধ্যে, দেখি কি বলতে পারে। মাত্র দুটি সঠিক উত্তর পেয়েছি। হ্যাঁ, মিস্টার জাহান। আচ্ছা, ঠিক আছে, আমি একটু এখন বলেছি তোমাদের, খেয়াল করো তো। রাতে যেটা হয় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। দেখো দিনের বেলা কার্বন ডাই অক্সাইড কি হয়? কার্বন ডাই অক্সাইড ফটোসিনথেসিসে ইউজ হয়, খেয়াল করো, তাই না? রাতে কার্বন ডাই অক্সাইড ফটোসিনথেসিসে ইউজ করতে পারছে না, রাতে ফটোসিনথেসিসে এটা কাজে লাগছে না, তখন কি হয়? ডিউরিং নাইট, নাইট টাইম, আমি কি শুরু থেকে নাইট টাইম, তখন কি হয়? কার্বন ডাই অক্সাইড ওয়াটারের সাথে বিক্রিয়া করে। তোমরা জানো যে ওয়াটারের সাথে বিক্রিয়া করলে কি তৈরি করবে? কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড যদি ভেঙে যায়, তোমরা জানো যে ভেঙে গেলে তৈরি হয় হাইড্রোজেন আয়ন প্লাস বাইকার্বনেট। এরকম বেশি বেশি হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে। বাট তুমি যদি চিন্তা করো সেলের মধ্যে বেশি বেশি কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে ডিউরিং নাইট টাইম। আর অ্যাসিড তৈরি হওয়া বা হচ্ছে তোমার এই যে হাইড্রোজেন আয়ন এগুলো যদি বেশি বেশি সেলের মধ্যে তৈরি হয়, তখন পিএইচ কেমন হবে? কমে যাবে। সিম্পল, ভেরি সিম্পল। তাহলে দিনের বেলা ফটোসিনথেসিসে কার্বন ডাই অক্সাইড ইউজ হয়, রাতের বেলা ফটোসিনথেসিসে কার্বন ডাই অক্সাইড ইউজ করতে পারে না। কার্বন ডাই অক্সাইড পানির সাথে রিঅ্যাক্ট করে, কার্বনিক অ্যাসিড বেশি বেশি সেলের মধ্যে তৈরি হচ্ছে, প্রোটন তৈরি হচ্ছে, এজন্য পিএইচ কমে যাবে। সবাই বুঝতে পেরেছো? আমি ইয়েস নো জানাও, ইয়েস নো। ওকে, আমরা প্রশ্ন করব। আচ্ছা, মডার্ন থিওরি। তোমাদের রেসপন্স আমি তুলব, আমি একটু আমাদের দেব। হ্যাঁ, আগামী 3 মিনিটের মধ্যে। ওকে, ভেরি গুড, 100% বলছো, বুঝতে পেরেছো। আমার সাথে হ্যাঁ, কাছে দিকে আমরা শুধু ফটোসিনথেসিস করব, আমাদের রিপোর্ট। আর এটা হচ্ছে মডার্ন কনসেপ্ট প্রোটন ট্রান্সপোর্ট থিওরি। কারণ প্রোটন ট্রান্সপোর্ট হয়, হ্যাঁ। আর এই শালটা দরকার নাই, বিজ্ঞানীর নাম রাখতে হবে ইমামরা। তিনি বলেছেন যে সেলের মধ্যে যদি পটাশিয়াম থাকে তাহলে সোনা ওপেন হয়। এটা কোনো কিছু নেই, কোন আয়ন সেলের মধ্যে সোনা ওপেন হয়? পটাশিয়াম আয়ন। এখানে অনেক গল্প বলা আছে, এই গল্প আমাদের দরকার নেই, ঠিক আছে? এখানে আসলে হচ্ছে যে সেলের মধ্যে পটাশিয়াম ঢুকতে হবে। আর সেলের মধ্যে পটাশিয়াম কেন ঢুকবে? উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যদি কার্বন ডাই অক্সাইড ইজ ডিক্রিজড, কার্বন ডাই অক্সাইড কমে যায়। এটা আমার থিওরি, ঠিক আছে? এখন খেয়াল করো, দিনের বেলা নাকি রাতের বেলা সেলের মধ্যে কার্বন ডাই অক্সাইড কমে যাবে। এটা একটু আমাকে কমেন্টে জানাও, দেখি তোমরা কি বুঝতে পারবে। কার্বন ডাই অক্সাইড ফটোসিনথেসিসে ইউজ হয়ে যাচ্ছে, তাই না? ডে রাইট, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, এটা সবাই বুঝছো। তাহলে ডিউরিং ডে টাইম কার্বন ডাই অক্সাইড ইজ ডিক্রিজড ইনসাইড দ্য সেল, স্পেশালি দ্য সেল, তখন কি হচ্ছে? তখন পটাশিয়াম ঢুকতেছে। কার্বন ডাই অক্সাইড কমে যাওয়ার কারণে পিএইচ বেড়ে যাচ্ছে, তখন সেলের মধ্যে পটাশিয়াম ঢুকতেছে। এটা উনি বলেছেন যে এই কারণে ঢুকে, ঠিক আছে? দিনের বেলা ঢুকবে, আর দিনের বেলা পটাশিয়াম ঢুকলে সোনা ওপেন হবে। এটা ছিল আমার থিওরি। আসো, আচ্ছা, ক্লোজিং হচ্ছে অবশ্যই এটা দরকার নেই, ঠিক আছে? এখন আরেকটা জিনিস হচ্ছে মেসোফিল সেল। মানে প্ল্যান্টের যে সেলগুলো থাকে, প্ল্যান্টের লিফ, লিফে যে সেলগুলো থাকে এটাকে বলি মেসোফিল। তাহলে লিফ সেলগুলোকে বলা হচ্ছে মেসোফিল সেল। তাহলে এত ভয় পাচ্ছ না যে মেসোফিল সেল পুরো বাইরে জিনিস, হ্যাঁ, খুবই সিম্পল। সেল ইন দ্য প্ল্যান্ট লিফ, এটাকে বলি মেসোফিল সেল, এটা একটা নাম, ঠিক আছে? আচ্ছা, মেসোফিল সেলে যখন পানি কমে যায়, পানি বের হয়ে আসে, তোমরা জানো, তখন কি হয়? তখন একটা অ্যাসিড তৈরি হয়, এটা বলা হয় অ্যাবসিসিক অ্যাসিড। এই ইনফরমেশনটা একটু মনে রাখতে পারো, ঠিক আছে? এখন বলো মেসোফিল সেল, গার্ড সেল, পাতা এনি সেল পানি কখন বের হবে? দিনের বেলা নাকি রাতের বেলা? ডিউরিং ডে টাইম অর নাইট টাইম? এটা কমেন্টে জানাও। তাহলে একটু রেসপন্স নিয়ে পড়ি, আমাদের পড়া সুন্দর হবে। ওয়াটার মুভস আউট কখন? মিম, ভেরি গুড মিম। আদনান, হ্যাঁ, নাইট, ওকে। তাহলে বলো এবারে ট্রিকি প্রশ্ন চলে আসতে পারে যে অ্যাবসিসিক অ্যাসিড কখন তৈরি হয়? দিনের বেলা নাকি রাতের বেলা? ওয়াটার মুভস আউট করলে তখন অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে? এবং আমরা কার্বনিক অ্যাসিড যখন বের যায়, ওই একই সময় অ্যাসিসিক অ্যাসিড হয়ে যায়। একসময় দুই অ্যাসিড একসাথে, ঠিক আছে? দুই অ্যাসিড হাই হাই, রাতের বেলা কার্বনিক অ্যাসিড বাড়ে, অ্যাসিসিক অ্যাসিড বাড়ে, তখন যেটা হয় পটাশিয়াম সেল থেকে বের হয়ে আসে। পটাশিয়াম সেল থেকে বের হয়ে আসে, পানি সেল থেকে বের হয়ে আসে, নাইট টাইম। তাহলে এই কথাটা কি লিখো? নাইট টাইম, আমি কি দিন মনে রাখবেন? নাইট টাইম, নাইট টাইম কি হয়? সেলের মধ্যে তৈরি হয় কার্বনিক অ্যাসিড এবং এই যেটা অ্যাবসিসিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড। আর নাইট টাইম সেলের মধ্যে কমে যায় পটাশিয়াম এবং পানি। এটা কি হয়? এটা মুভস আউট, মুভস আউট, এটা সেল থেকে বের হয়ে আসে। এখন বুঝাই করলে মনে সহজ হবে, আলাদা বিচ্ছিন্ন ভাবে মনে রাখতে পারবে না, ঠিক আছে? তো জাস্ট এভাবে লিখবা, তাহলে মনে সহজ, এই গল্প দরকার নেই। আসো, এখানে বলছে যে গাছের মধ্যে কেমন পানি ঢুকে, কিছু বলি বললাম, গাছের মধ্যে পানি ঢুকবে যদি হাইড্রোফিলিক সাবস্টেন্স বেড়ে যায়। গাছের মধ্যে কি বেড়ে যায়? হাইড্রোফিলিক সাবস্টেন্স বেড়ে যায়। তো কি হাইড্রোফিলিক সাবস্টেন্স বেড়ে গেলে হবে? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে ব্লু লাইট। এই ব্লু লাইট হচ্ছে সেলের মধ্যে পটাশিয়াম ইন্টার করতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে এই গাছের মধ্যে পানি ঢুকবে, পটাশিয়াম ঢুকবে, তখন কিছু জিনিসকে আমরা দায়ী করেছি, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো হাইড্রোফিলিক সাবস্টেন্স, এটা বলা হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউট, ঠিক আছে? তো এটা লেখো, এটা মানে হচ্ছে ওই যে প্রোগ্রামে যেটা মানে হচ্ছে হাইড্রোফিলিক সাবস্টেন্স। তার মানে অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউট বা হাইড্রোফিলিক সাবস্টেন্স, ঠিক আছে? এটা সেলের মধ্যে দেখলে ওয়াটার ঢুকবে, ওয়াটার ঢুকবে, ঠিক আছে? সেলের মধ্যে দেখলে ওয়াটার ঢুকবে, এই এটা হতে পারে, ঠিক আছে? এখন এটা কেন ঢুকে? এর মধ্যে অনেক কিছু আমি দায়ী করছি, যেমন পটাশিয়াম, ব্লু লাইট, হ্যাঁ, তারপরে এই যে ম্যালেট, শুধু নামগুলো মনে রাখবা, কেমন? ম্যালেট, মেলো, তারপরে হচ্ছে গ্লুকোজ, এগুলো ডিসক্রিপশন দরকার নেই আমার জন্য, হ্যাঁ? এরপরে সুক্রোজ, এই যে এখানে আছে সুক্রোজ, এটা মনে রাখলেই হবে। তাহলে এখানে বলে যে এই কয়েকটা জিনিস আমি দায়ী করেছি, এগুলো সেলের মধ্যে তৈরি হবে, ঢুকবে সেলের মধ্যে, তখন ওয়াটার ঢুকবে এবং স্টোমা ওপেন হবে। তাহলে শুধু শব্দগুলো মনে রাখবা, ম্যাক্স দরকার নেই। তাহলে সেলের মধ্যে যখন পটাশিয়াম ঢুকবে, যখন ব্লু লাইট থাকে, এটা পটাশিয়াম ইন্টার করতে সাহায্য করে, যখন ম্যালেট তৈরি হবে, যখন গ্লুকোজ তৈরি হবে, যখন সুক্রোজ তৈরি হবে সেলের ভিতরে, তখন পানি ঢুকবে, পানি ঢুকলে স্টোমা ওপেন হবে। তার মানে এগুলো যাই কিছু হোক, আলটিমেটলি স্টোমা ওপেন হবে। তো শব্দ মনে রাখবা, এগুলো ডিসক্রিপশন মনে রাখা দরকার নেই, ঠিক আছে? এই আসো, আচ্ছা, তড়িৎ জিনিস হচ্ছে অ্যাপোপ্লাস্টিক মানে কি? আচ্ছা, দুই ধরনের মেকানিজম আছে, হ্যাঁ, সেটা আমরা একটু জানতে পারি, সেটা হচ্ছে আচ্ছা দেখো দুইটা সেল, তোমরা জানো সেলের বাইরের দিকে থাকে সেল ওয়াল,
সেল ওয়াল। আচ্ছা, এখন পানি আসলে দুভাবে আসে। খেয়াল করো, একটা সেলের মধ্যে পানি যে একটা প্ল্যান্টে পরিবাহিত হয়, এটা দুভাবে সেল ওয়ালের মাধ্যমে হতে পারে, এই যে সেল ওয়ালের মাধ্যমে, হ্যাঁ, এই যে সেল ওয়ালের মাধ্যমে, এটা হচ্ছে সেল ওয়াল, যদি দেখাই, আর এটা হচ্ছে একটা সেল থেকে আরেকটা সেলে, একটা সেল থেকে আরেকটা সেলে, তাহলে পানি এই সেল থেকে এই সেলে যাচ্ছে, আর পানি এখান থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা সেল ওয়ালের মাধ্যমে হতে পারে। সেল ওয়ালের মাধ্যমে পানি ট্রান্সপোর্ট, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপোপ্লাস্টিক। আর সেল থেকে সেল, মানে প্রোটোপ্লাজম থেকে প্রোটোপ্লাজমে পানি ট্রান্সপোর্ট, এটা হচ্ছে সিমপ্লাস্টিক। এটা হয় সিমপ্লাস্টিক পাথওয়ে। এগুলো জটিল ব্যাপার, মানে তোমাদের অ্যাডমিশনের জন্য কমপ্লিট করে জিজ্ঞেস করেছে, আমি বললাম। আচ্ছা, প্রদীপ্ত তুমি কি হয়, এটা হচ্ছে অ্যাপোপ্লাস্টিক। আর প্রোটোপ্লাজম বা একটা সেল থেকে আরেকটা সেলে সাইটোপ্লাজমের মাধ্যমে যে পানি ট্রান্সপোর্ট হয়, এটা হচ্ছে সিমপ্লাস্টিক। প্রদীপ্ত তুমি বুঝতে পেরেছো? আমরা আসলে এমন তথ্য আমরা দিতে চাই না বা আলোচনা করতে চাই না যেটা থেকে আসলে সমস্যা, কারণ অ্যাডমিশন জায়গাটা কত সময় এখানে আসলে অনেক বেশি জ্ঞানী হয়ে লাভ হয় না। বুঝছো? তোমাকে জানতে হবে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, কোন জিনিসগুলো সেগুলো আমরা বেশি ফোকাস করি। আচ্ছা, আসো তোমাদের জন্য কুইজ দেখি, কুইজ তোমরা সবাই পার্টিসিপেট করো। ওকে, আমরা একটু কুইজ টু সহজ। দেখো সহজ প্রশ্ন আসে, হ্যাঁ, আসলে পরে ডিসকাস করব না, অ্যাডমিশন জানিস সময়টা না, ঠিক আছে? জানার জন্য শুরু করো, আমি শিক্ষা হিসেবে তোমাকে কখনোই বলতে পারি না, টিচার এটা কখনোই বলা উচিত না যে তুমি এটা জানার দরকার নেই, জানার দরকার নেই, ঠিক আছে? ওকে, আমরা কুইজ করতে পারি। ওকে, তাহলে আমরা লাইক থিওরি রিসার্চ থিওরি গুলো করেছি, কিন্তু আমরা বলি এটা হচ্ছে কেমিস্ট্রি থিওরি। কেমিস্ট্রি থিওরি ছিল সল্ট ট্রান্সপোর্ট, তাই না? আমরা দেখলাম। আচ্ছা, হ্যালো, তাহলে কিছু ফ্যাক্টর ট্রান্সলেশন থেকে যেটা প্রভাবিত করে এক্সটার্নাল ইন্টারনাল, মানে ইনসাইড প্ল্যান্ট বিটা বলতে সবাই ধারণা জানি কোন ফাইন, তোমরা সবাই বুঝতে যাচ্ছি, আমি একটু পাবলিশ করি, আমাদের অবস্থান দেখো। আচ্ছা, এক্সটার্নাল ইন্টারনাল হচ্ছে ইনসাইড প্ল্যান্ট, প্ল্যান্টের রয়েছে, এটা হচ্ছে ইন্টারনাল, আর যেটা প্ল্যান্টে নাই সেটা হচ্ছে এক্সটার্নাল। দেখো সানলাইট, এটা প্ল্যান্টের পার্ট, এটা প্ল্যান্টের পার্ট, সানলাইট এটা এক্সটার্নাল। টেম্পারেচার, এটা ইনভারমেন্টাল টেম্পারেচার, হিউমিডিটি, এটা এয়ারের হিউমিডিটি, এয়ার ফ্লো, সয়েলের ওয়াটার, এটা প্ল্যান্টের ওয়াটার, এগুলো এক্সটার্নাল, এগুলো আউটসাইড দ্য প্ল্যান্ট, এটা এক্সটার্নাল। বুঝতে পারছো? অ্যাটমসফিয়ারিক প্রেসার, দেখো এগুলো বুঝতে দরকার নেই যে কোনটা ইন্টারনাল কোনটা এক্সটার্নাল, তুমি একদিন করবা যে ইনসাইড প্ল্যান্ট হওয়া সম্ভব কিনা। যদি ইনসাইড প্ল্যান্ট হওয়া সম্ভব না, বাড়লে বাড়বে, সবই বাড়লে সবই বাড়বে। যেমন এখানে ব্লু লাইট হচ্ছে অ্যাক্সিলারেট করে তোমরা কপি করতে পারো, ব্লু লাইটের পটাশিয়াম ঢুকে, পটাশিয়াম ঢুকলে কি হয় তোমরা জানো যে ওয়াটার ঢুকে এবং সোনা হয়, এটা আমরা করে দিলাম। আচ্ছা, এটা বাড়লে এখানে দুইটা জিনিস বাড়লে, একটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, তো এটা কমলে ট্রান্সলেশন বাড়ে, আর অ্যাটমসফিয়ারিক প্রেসার বাড়লে ট্রান্সলেশন কমে। মানে ইনভার্সলি রিলেটেড দুইটা বিষয় আছে, একটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি আর একটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। এই দুইটা আলাদা করে রাখবা, যে এগুলো বাড়লে ট্রান্সলেশন কমবে, এগুলো কমলে ট্রান্সলেশন বাড়ে। যেমন হিউমিডিটি, অলরেডি হিউমিডিটি মানে কন্টেন্ট অফ ওয়াটার, কন্টেন্ট অফ ওয়াটার ইন এয়ার। এখন দেখো ট্রান্সলেশনে ওয়াটার বের হয়ে যাচ্ছে, অলরেডি যদি এয়ারে বেশি ওয়াটার থাকে তখন কিছু হবে না, এটা ইনভার্সলি, ঠিক আছে? আর এবার অ্যাটমসফিয়ারিক প্রেসার, বাতাসের যে চাপ, কেন ওইটা এগেন্সে বাতাসে এই হচ্ছে এরপর করে দিতে হবে, তাহলে বাতাসের যদি চাপটা বেশি থাকে তখন কি দ্রুত বের করতে পারবে না, একটু চাপের বিরুদ্ধে কাজ করতে পারবে। এই জন্য অ্যাটমসফিয়ারিক প্রেসার বেশি থাকলে তোমার কি করবে না, তোমার বের করে দিতে পারবে না, ট্রান্সলেশন কম হবে, ঠিক আছে? তাহলে রিলেটিভ হিউমিডিটি এবং অ্যাটমসফিয়ারিক প্রেসার ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য প্রসেস, এই দুটো আলাদা করে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার ইন্টারনাল ফ্যাক্টর সব লেখা আছে, কোনো দরকার নেই, এগুলো বাড়লে বাড়ে, এগুলো খুব সহজ, আলাদা করে আমরা ফিগার, ঠিক আছে? ওকে, এই মোটামুটি ট্রান্সলেশন করা, ডিফারেন্স বিটুইন ট্রান্সলেশন ইনভার্সন, যেখানে প্ল্যান্ট থেকে ওয়াটার বের হয় এটা ট্রান্সলেশন, আর ইনভার্সন হচ্ছে তোমাকে সিম্পল উদাহরণ দিই, এটা লিংক করবা, এরকম কোনো দরকার নেই। সেটা হচ্ছে ইনভার্সন হচ্ছে যে পুরো স্নান দেখছো, এগুলো শিখবো বিশ্বকালে যখন টেম্পারেচার যায়, পুরো পানি চলে যায়, নামিয়ে দিবা, পুরো পানি চলে যায়, এই পুরো পানির সারফেস থেকে পানিটা উপরে চলে যায়, বায়ুমণ্ডলে যাচ্ছে, এটা ইনভার্সন, ঠিক আছে? এটা প্রসেস করলে এটা রিলিং করতে, ঠিক আছে? এটা সেল ডিভিশন গেল। আর এবার শোনো, অ্যাডাপটেশন প্ল্যান ফর রিডাকশন অফ ট্রান্সলেশন, ট্রান্সলেশনটাকে কমাতে হবে, এজন্য প্ল্যান করে। কেন বলতো কোন ধরনের প্ল্যান করতে পারে? এটা করতে পারে বিশেষ করে জেরোফাইট, কেন? ওখানে কিন্তু সয়েলিং মানে ওয়াটার কন্টেন্ট কম থাকে, এজন্য করতে পারে। আচ্ছা, দেখো এখানে কিছু বলা আছে, যেমন ফার ট্রি ক্যাকটাস, তাকে বলে লিফে নিডিল করে, ঠিক আছে? নিডিল লাইক লিভস, তোমরা দেখছো, অথবা শেডিং করতে পারে, তারপরে যে শাল টিক করতে পারে, এবং ডেন্সলি ল্যান্ডস্লিপ, যখন তাগুলো কাছে থাকে তখন কিন্তু ট্রান্সলেশন করতে পারে না, তাহলে টাইপ কভারিং করতে পারে, সাবমার্সিস করতে পারে, এটা হচ্ছে জেরোফাইট, এটা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে? যেমন স্টোমাটা ধরে একটা পাতা, এই পাতা সারফেসে যদি স্টোমাটা থাকে এখানে, তাহলে অনেক বেশি ওয়াটার বের হয়ে চলে যাবে পরে দেখো। কিন্তু স্টোমাটা কেমন সাইজ, স্টোমাটা একটু গর্তে ভেতরে দিয়েছে, মানে একটু গর্তের মধ্যে স্টোমাটা, এই ধরনের গঠন একটু ভেতরে দিয়েছে, এটা হয় সাবমার্সিস স্টোমাটা। এটা হবে কি বেশি কিন্তু ওয়াটার বের হতে পারে না, ওয়াটার কম বের হবে, এত আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? সাবমার্সিস স্টোমাটা বলে। আর কিন্তু কভারিং থেকে ওয়াটার রিজিং কভারিং থেকে সেটা হতে পারে, গেল। আচ্ছা, এখানে কিছু প্রসেস আছে, আর সেই প্রসেস আমরা যাবো, আমার মনে হয় যে আমরা আমাদের জন্য একটু 7 মিনিট দেখবো, এরপরে শুরু। ওকে, আমি আসো এখানে যেটা আছে হচ্ছে অসমোসিস। আর অসমোসিস বিষয়টা কি আমি যদি একটু ছবি দেখাই তোমাদের। আচ্ছা, সেটা কি হবে আমি এখানে দেখাই। এই মেমব্রেনটাকে আমরা বলতেছি সেমি পারমিয়েবল মেমব্রেন। তো যখন পোস্ট করছিলাম তখন কিন্তু আমি বলছিলাম সেমি পারমিয়েবল মেমব্রেন, নাকি এখান দিয়ে কিছু জিনিস যেতে পারে, কিছু জিনিস যেতে পারে না, তখন এটা বলা হয় সেমি পারমিয়েবল মেমব্রেন। কিন্তু যেতে পারে হচ্ছে ওয়াটার, ওয়াটার ক্যান পাস থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন, ওয়াটার সবসময় যেতে পারে, এটা পারমিয়েবল মেমব্রেন সেমি পারমিয়েবল মেমব্রেন দুটোই যেতে পারে। ওকে, আচ্ছা আসো এখন অসমোসিস বিষয়টা কি, সেটা হচ্ছে ধরো এখানে ওয়াটার বেশি, মানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, এখানে ওয়াটার কম, এখানে ওয়াটার কম, তাহলে দেখো এটাকে যদি আমি বলি এ আর এই পাশটাকে আমি যদি বলি বি, দেখো এখানে ওয়াটার বেশি, এখানে ওয়াটার কম, ওয়াটার কোথায় যাবে? খুব সিম্পল, ওয়াটার এখান থেকে এদিকে যাবে, মানে এ থেকে বি এর দিকে যাবে, এটাই অসমোসিস। তাহলে ওয়াটার ভায়া এস বা থ্রু এ সেমি পারমিয়েবল মেমব্রেন passes from হাই কনসেন্ট্রেশন ওয়াটার টুয়ার্ডস লোয়ার কনসেন্ট্রেশন ওয়াটার। মানে একটা জিনিস খেয়াল করতে হবে তোমাদের, সেটা হচ্ছে যেখানে ওয়াটার বেশি সেখানে আসলে সলিউশন কনসেন্ট্রেশন, এটা তোমরা জানো খুব সিম্পল, কেমিস্ট্রি বিষয়, যেখানে ওয়াটার বেশি সেখানে সলিউশন কনসেন্ট্রেশন কম, বুঝে যদি তুমি বেশি পানি দাও এই দুটো হালকা হয়ে যাবে না, যেটা দেখো। আর যেখানে পানি কম সেখানে সলিউশনের কনসেন্ট্রেশন বেশি। এবার দেখো অসমোসিসে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ওয়াটার যেখানে বেশি সেখান থেকে ওয়াটারটা যেখানে ওয়াটার কম সেখানে যাচ্ছে, তার মানে লো কনসেন্ট্রেশন সলিউশন এখান থেকে ওয়াটার চলে যাচ্ছে হায়ার কনসেন্ট্রেশন সলিউশন এই দিকে যাচ্ছে, তাহলে লোয়ার কনসেন্ট্রেশন সলিউশন থেকে হায়ার কনসেন্ট্রেশন সলিউশন এই দিকে যাচ্ছে। তাহলে অসমোসিস বিষয়টা বুঝতে পেরেছো না? একটু ইয়েস অর নো, এটা জানো ইয়েস অর নো, সিম্পল, ভেরি সিম্পল। যেখানে ওয়াটার বেশি সেখানে সলিউশন কনসেন্ট্রেশন কম, তাহলে এদিক থেকে কোথায় যাবে? যেখানে ওয়াটার কম মানে সলিউশন কনসেন্ট্রেশন বেশি, তাহলে লোয়ার কনসেন্ট্রেশন সলিউশন থেকে হায়ার কনসেন্ট্রেশন সলিউশন এই দিকে যাবে। আচ্ছা, বের রেসপন্স আমাকে ভেরি গুড 100% বুঝতে পেরেছো, তাহলে দিস ইজ অসমোসিস। আর অলরেডি আমি যেটা বলছি সেটা ডিফিউশন, ডিফিউশন মানে কি বক, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন বক, ডিফিউশন মানে বক, এটা হচ্ছে ভাবে ডিফিউশন মানে বক বেশি কম দিকে। আচ্ছা, এবার অসমোটিক প্রেসার, এই ছবি খেলো অসমোসিস এ থেকে বি হচ্ছে, তাহলে আমরা যদি অসমোসিস স্টপ করতে চাই তাহলে এই যে অসমোসিসকে যদি আমরা স্টপ করতে চাই তাহলে দেখো আমাকে বি থেকে এর দিকে একটা প্রেসার দিতে হবে, এদিকে এদিকে একটা প্রেসার দিতে হবে, এই প্রেসারটাকে বলা হচ্ছে অসমোটিক প্রেসার, এই প্রেসারটাকে বলা হচ্ছে অসমোটিক প্রেসার। তাহলে দেখো এই অনেক কথা করছে। আচ্ছা, এবার দেখো আচ্ছা প্রেসার রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ফ্রম দ্য ডিরেকশন অফ সলিউশন অফ হায়ার কনসেন্ট্রেশন। দেখো আমি এই দিক থেকে এই দিকে প্রেসার দিচ্ছি না, মানে বি থেকে এই দিকে প্রেসার দিচ্ছি না, ছবিটা দেখো এটা বুঝে নাও। হ্যাঁ, তাহলে আমরা হায়ার কনসেন্ট্রেশন সলিউশন এই দিক থেকে প্রেসার দিচ্ছি, লোয়ার কনসেন্ট্রেশন সলিউশন এই দিকে দিচ্ছি। ওকে, টু কমপ্লিট স্টপ, এটা ইন্টারেস্ট সলিউশন, ঠিক আছে? তাহলে অসমোসিসকে বন্ধ করার জন্য স্টপ করার জন্য হায়ার কনসেন্ট্রেশন সলিউশনের দিক থেকে লোয়ার কনসেন্ট্রেশন সলিউশন এই দিকে মানে বি থেকে এই দিকে যে প্রেসারটা হচ্ছে দিস ইজ অসমোটিক প্রেসার। সিম্পলি মনে রাখো, ছবি দেখে মনে রাখো, তাহলে মনে রাখো এখানে গল্প আছে, এই গল্প থেকে বোঝা না। তাহলে অসমোটিক প্রেসার বুঝতে পেরেছো না? আমাকে ইয়েস করতে জানো, ইয়েস অর নো? হ্যাঁ, ছবি দেখো তাই বুঝতে পারবা। এই যে আমাদের ভায়োলেট কালারের যে ডিরেকশন দেখাচ্ছি সেটা ভেরি গুড 100% বুঝতে পেরেছো। এটা প্লাজমোলাইসিস, ভেরি মানে ভেরি সিম্পল প্লাজমোলাইসিস, এটা। আচ্ছা আসো এখানে আমি যদি দেখাই, ধরো এই সেল থেকে ওয়াটার বের হয়ে যাচ্ছে, ওয়াটার বের হয়ে যাচ্ছে, ওয়াটার বের হয়ে যাচ্ছে, এই বের হয়ে যাওয়া কেন বলতে পারি এক্সো অসমোসিস। তখন এই ভিতরে যে প্রোটোপ্লাজম সেটা কি হবে? এই প্রসেস হচ্ছে প্লাজমোলাইসিস। তোমরা লাইসিস মানে কি? ভেঙে যাওয়া, আর এখানে হচ্ছে রিঅ্যাকশন, এখানে হচ্ছে কমে যাওয়া। লাইসিস মানে ভেঙে যাওয়া, রিঅ্যাকশন, রিঅ্যাকশন লাইসিস বলে। তাহলে ওয়াটার যদি বের হয়ে যায় যেটা বলি এক্সোসমোসিস, তখন প্রোটোপ্লাজমটা কমে যায়, কন্টেন্ট কমে যায়, এটাকে বলা হচ্ছে প্লাজমোলাইসিস। তাহলে এটা বুঝতে পারছো যে প্লাজমোলাইসিস এটা হচ্ছে রিঅ্যাকশন অফ প্রোটোপ্লাজম, এটা হচ্ছে এক্সোসমোসিস। তাহলে প্লাজমোলাইসিস ইজ এক্সোসমোসিস, এটা তোমরা বুঝতে পারছো? আমি বলতে জানো, হ্যাঁ, এটা কমে যাও, ইয়েস অর নো?
ওকে ও বলছে বুঝতে পেরেছে ওকে ভেরি গুড ঠিক আছে আমরা চলে যাই তাই আমরা বুঝলাম আচ্ছা এরপরে টার্জিডিটি অলরেডি আমি বলছি ওর মধ্যে ওয়াটার ঢুকলে যে কি হয় ওটা ফুলে যায় এক্সপ্যান্ড করে এটাই বলে টার্জিডিটি এবং ওই সময় যে প্রেসারটা ওই প্রেসারকে বলা হয় কি বলা হয় টার্গেট প্রেসার ঠিক আছে ওই প্রেসারকে বলা হচ্ছে টার্গেট প্রেসার তাহলে একটা কোষের মধ্যে আমি একটা ছবি দেখাই তোমাদের একটা কোষের মধ্যে ধরো পানি ঢুকলো ওয়াটার ঢুকলো টার্জিডিটি হলো তখন যেটা হয় কোষের বাইরে দিয়ে এটা ক্যান্সেল কোষের বাইরে দিয়ে থাকে সেল ওয়াল গ্রিনটা হচ্ছে আমার সেল ওয়াল এখন এই কোষের প্রোটোপ্লাজম যখন এক্সপ্যান্ড করবে তখন কি করবে তখন সেল ওয়ালকে প্রেসার দিবে এই যে এদিকে প্রেসার দিবে এই প্রেসারটাকে বলা হচ্ছে টার্গেট প্রেসার তাহলে টার্গেট প্রেসার প্রোটোপ্লাজম সেল ওয়ালকে দিবে এই আর কি এবার ইনভাইশন ইনভাইশনটা কি ইনভাইশন হচ্ছে যেটা আমরা ক্যান্সেল করছি কিছু সাবস্টেন্স যেগুলো হচ্ছে কলেজ সাবস্টেন্স এটা কি করে এটা ওয়াটারকে আমি হাইড্রোফিল বলছিলাম এই ওয়াটারটাকে অ্যাট্রাক্ট করে কলেজগুলোর মানে ক্যান্সেল হচ্ছে ওয়াটারকে অ্যাট্রাক্ট করে তো এই কলেজ সাবস্টেন্স ওয়াটারকে অ্যাবজর্ব করে অ্যাট্রাক্ট করে যে প্রসেসে এটা ওয়াটার অ্যাবজর্ব করে এটাকে বলা হচ্ছে ইনভাইশন দেখো হাইড্রোফিল সাবস্টেন্স গাম সেলুলোজ প্রোটিন জিলেটিন এই ধরনের তোমাদের মনে রাখতে হবে আমি ইনভাইশনের সবচেয়ে সহজ একটা एग्जांपल তোমাদের দিই বলছিলাম আচ্ছা তোমাদের কখনো এরকম হয়েছে যে তোমাদের খাতা আছে যেমন খাতা তৈরি হয় সেলুলোজ দিয়ে তারপর দেখো এখানে কলেজের উদাহরণ হিসেবে আছে হাইড্রোফিল উদাহরণ হিসেবে আছে সেলুলোজ ঠিক আছে আচ্ছা দেখো খাতায় কখনো অল্প এক ফোঁটা পানি পড়ছে এরকম কখনো আছে এরকম তার হয়েছে তো সাবস্টেন্স প্রেসারটা বুঝছেন না এই খেয়াল করো খাতা সেলুলোজ দিয়ে তৈরি এক ফোঁটা পানি পড়লে খাতাটা শুকিয়ে যাচ্ছে না মানে অ্যাবজর্পশন ওয়াটার ওটাই অ্যাকচুয়ালি ইনভাইশন তো তোমরা কিন্তু লাইফে কয়েকবার ইনভাইশন প্রসেস দেখছো হয়তো খেয়াল করো না যে ইনভাইশন কি জিনিস ঠিক আছে খাতা ঠিক আছে এটা ইনভাইশন আচ্ছা ইনভাইশন কি কই সহজ এই যে প্ল্যান্ট তোমার হচ্ছে ওই পুকুর থেকে পানি হয়ে যায় ইনভাইশন হয় বলতে হ্যাঁ কিছু হবে না কিছু হবে পেপার হবে ঠিক আছে কিছু পেপার বলতে সেন্স হয় ভেরি গুড এটা একটা एग्जांपल আচ্ছা এখানে আমাদের এই একটা জিনিস খেয়াল করো এটা তো বাস্তব প্র্যাকটিক্যাল একটা এই আমরা যখন মুখে সেলুলোজ থাকে তো ইনভাইশন তাহলে লাইক দেখো আমাদের বিষয়টা নাই তোমার সম্বন্ধ কিন্তু প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আমরা এটা ইংলিশ করছি ভেরি গুড নাই আচ্ছা এবার দেখো অসমোসিস কোন দিকে হচ্ছে আচ্ছা এটা আমাকে জিজ্ঞেস করছিলাম যে এমা যেখানে সলিউশন কনসেন্ট্রেশন কম সেখান থেকে যেখানে সলিউশন কনসেন্ট্রেশন বেশি সেটা হচ্ছে হ্যাঁ কিছু তুমি অসমোটিক প্রেসার বুঝতে পারবা ডিরেকশন বুঝতে পারবা ঠিক আছে তাহলে অসমোসিস হচ্ছে এ থেকে বি দিকে এখন অসমোসিসকে তুমি যদি বন্ধ করতে চাও নাহি তুমি বলো অসমোসিসকে বন্ধ করতে চাইলে তোমাকে এ থেকে বি দিকে চাপ দিতে হবে প্রেসার দিতে হবে বি থেকে এ দিকে তুমি রেসপন্স করো অসমোসিসকে বন্ধ করতে হলে তোমাকে কোন দিকে চাপ দিতে হবে এমা তুমি রেসপন্স করো হ্যাঁ বি ভেরি গুড তাহলে আমরা বি থেকে এ দিকে চাপ দিব ওটাই হচ্ছে অসমোটিক প্রেসার যে হায়ার কনসেন্ট্রেশন অফ সলিউশন এখান থেকে আমরা লোয়ার কনসেন্ট্রেশন অফ সলিউশন এই দিকে যে প্রেসারটা দিচ্ছি দিস ইজ অসমোটিক প্রেসার এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো এমা ঠিক আছে ওকে আমরা আগে তোমাদের জন্য একটা কুইজ সবাই পার্টিসিপেট করো হ্যাঁ কুইজটা সবাই পার্টিসিপেট করো আমি আমরা লাস্ট চ্যাপ্টার এটা পেয়ে যাবো প্রথমে এটা লিখে ঠিক আছে হ্যাঁ সবাই শর্ট পার্টিসিপেশন আমরা ইন্টারনাল ফ্যাক্টর আর এর উপরে কমন দিয়ে লিখো which like accelerate coming up system আর ট্রান্সপিরেশন refrigerated change the atmosphere increases the transpiration of plant হ্যাঁ ট্রান্সপিরেশন কত প্রসেস হয় বাংলা যদি বলি রাহুল লাইমা লাইফ সঞ্জিতা হিন্দু ভাগ সবাই কষ্ট করছে এখানে তোমরা একটু কমেন্টে আমাকে উত্তর দিয়ে হ্যাঁ জাহান হিন্দু ভাগ করেছো ব্লু লাইট এটা হবে ব্লু লাইট ইনক্রিজ করবে হিউমিডিটি ডিক্রিজ করবে হিউমিডিটি ডিক্রিজ করলে ট্রান্সপিরেশন ইনক্রিজ করবে টেম্পারেচার না ইরোশনাল ইনক্রিজ প্রেসার এটা ডিক্রিজ প্রেসার এটা লাইট এটা লাইট এটা হবে এ এন্ড ডি না এটা আলোচনা করেছি ওকে এটা তো সবাই হট পার্সেন্টেজ প্ল্যান্ট অ্যাজ ওয়াটার এক্সিটেড ট্রান্সপিরেশন যেটা প্রসেস মানে হায়ার ডেন্সিটি লোয়ার ডেন্সিটি এটা আমি হ্যাঁ হায়ার ডেন্সিটি টু লোয়ার ডেন্সিটি হ্যাঁ এটা তো কমন দিয়ে অমনি অমনি তো করেছে হ্যাঁ এটা তো হ্যাঁ ফাইন ভেরি ফাইন এটা 99% এটা তো হবে ডিফিউশন আর এটা তো which has an effect on closing of this matter হ্যাঁ এটা উত্তর দেখি আচ্ছা আর প্রসেস কল ইন হুইচ প্ল্যান্ট থ্রো ইজ এলিয়ার মিনিটস এক্সট্রা ওয়াটার এত সহজ প্রসেস মানে খুব বেশি সমস্যা এরকম না হ্যাঁ কমন দিয়ে হ্যাঁ কমন দিয়ে লিখো তাহলে কোনটা উত্তর হচ্ছে হ্যাঁ ভেরি গুড তাহলে হচ্ছে ট্রান্সপিরেশন এটা ট্রান্সপিরেশন ভেরি গুড সেটা বলা আচ্ছা আমরা ক্লাসে লাস্ট ক্লাস সেটা ফটোসিনথেসিস বললাম ক্লাসে এক্সট্রা এটা দিকে সেটা হচ্ছে লাইফ ফেজ আর ডার্ক ফেজ ওকে আমাদের মধ্যে একটা দেখব না লাইফ ফেজ আলোচনা করি আমাদের পড়তে এসে আমাদের পর আমরা তোমাদের ফটোসিনথেসিস বাকি অংশ ডার্ক ফেজ যদি ডার্ক ফেজ বলতে লাইক ফেজ হবে আচ্ছা ওকে আচ্ছা ফটোসিনথেসিস এখানে কিছু ইনফো টাইপ পড়া আছে সেটা আমরা একটা ক্লাস দেখি যে ফটোসিনথেসিস এটা প্রসেসটা যিনি বলেছিলেন নাম হচ্ছে বার্নেস এটা খুব ইম্পর্টেন্ট এই শালা নাই আচ্ছা এখানে যেটা হয় 6 কার্বন ডাইঅক্সাইড 12 মলিকুল ওয়াটার সানলাইট ফোটন ফটো 50 60 ফোটন এবং ক্লোরোফিল এগুলো ইউজ হয় আচ্ছা এখানে যেটা হয় কার্বোহাইড্রেট অক্সিজেন আচ্ছা আর মেইন ফাংশন প্রোডাকশন হয় আমরা সবাই জানি আচ্ছা গেল এইখানে রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট এটা আমি তোমাদের বলা আছে 6 কার্বন ডাইঅক্সাইড 12 ওয়াটার সানলাইট ক্লোরোফিল এটা জিনিস ইউজ করে এখানে ইউজ হচ্ছে ওয়াটার হচ্ছে 6 মলিকুল আর 6 মলিকুল অক্সিজেন এই মলিকুল একটু রাখতে হবে আচ্ছা এখানে কি লাগে তাহলে কার্বন ডাইঅক্সাইড কার্বন বড় লাগে ওয়াটার কি করে এনডিপিএইচ এটা তৈরি করতে এটা করে সানলাইট এনার্জি দেয় ক্লোরোফিল করে এটা কনভার্সন করে এনার্জি কনভার্সন কেমিক্যাল এনার্জি দেয় সানলাইট ফটো এনার্জি কেমিক্যাল এনার্জি কনভার্ট করে তাহলে এই কিছু ইনফরমেশন আমাদের একটু বেসিক্যালি রাখতে হবে আর এবার ফটোসিনথেসিস এই প্রসেসটা আচ্ছা এইটা আমরা ফটোসিনথেসিস সামনে বলবো যেটা পরে পরে পড়তে আমাদের জন্য সুবিধা হয় কেমন আচ্ছা তোমরা হচ্ছে খেয়াল করে দেখো এই ওয়াটার থেকে তৈরি হয় এই যে এই ওয়াটার থেকে তৈরি হচ্ছে এই হাইড্রোজেন এখানে তৈরি হচ্ছে এই হাইড্রোজেন এবং এই ওয়াটার হাইড্রোজেন আর দেখো এই অক্সিজেনটা তৈরি করতেছে অক্সিজেন তাহলে খেয়াল করো ফটোসিনথেসিসে এই যে অক্সিজেন তৈরি হচ্ছে এই অক্সিজেনের সোর্স কি সোর্স হচ্ছে ওয়াটার দেখো যে সিম্পল একটা বিক্রিয়া থেকে আমরা বুঝলাম এর জন্য আলাদা এক্সাম্পল আমরা নেক্সট সোর্স নেক্সট দেখো কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে এই কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে হচ্ছে এই গ্লুকোজ তো কার্বন ডাইঅক্সাইড যে গ্লুকোজ তৈরি করতেছে এটা কখন তৈরি হয় এটা তৈরি হয় হচ্ছে আচ্ছা এখানে এটা হচ্ছে লাইট কার্বন ডাইঅক্সাইড যে গ্লুকোজ তৈরি করতেছে এটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ এখানে তৈরি হয় এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট আমি বলতেছি প্রত্যেকটা লাইন শব্দ থেকে প্রশ্ন আসতে পারে আমি অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না ঠিক আছে আচ্ছা এবার লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে যে কার্বন তৈরি হয় এটাকে আমরা তিনটা পার্টে ভাগ করি কেমন তোমরা জানো একটা হচ্ছে C3 সাইকেল একটা হচ্ছে C4 সাইকেল আর একটা হচ্ছে ক্যান কার্বক্সিলিক অ্যাসিড মেটাবলিজম সাইকেল এটা তোমরা জানো সিম্পল এবার আমরা দেখো এবার ওয়াটার ওয়াটার যে অক্সিজেন তৈরি করতেছে আমাদের ওয়াটার সাইকেল এই ওয়াটার সাইকেল তৈরি করতেছে অক্সিজেন এটা যে ফেজে তৈরি হয় সেটার নাম হচ্ছে লাইট ফেজ এই লাইট ফেজ যেটা হয় ইন প্রেজেন্স অফ লাইট এটা লাইট ফেজ লাইট দেয়ার ইজ ফসফোরাইলেশন দেয়ার ইজ কি ফসফোরাইলেশন এটা লাইট ফেজের আইটেম হচ্ছে ফটো ফসফোরাইলেশন এই লাইট ফেজের আইটেম হচ্ছে ফটোফসফোরাইলেশন ইন প্রেজেন্স অফ লাইট দেয়ার ইজ ফসফোরাইলেশন ফসফেট কম্পাউন্ড যুক্ত হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ফটোফসফোরাইলেশন তোমরা জানো এরকম হয় একটা হচ্ছে সাইক্লিক্যাল আর একটা হচ্ছে অ্যাসাইক্লিক্যাল ফটোফসফোরাইলেশন যখন হয় এটা হচ্ছে সাইক্লিক্যাল আর একটা হচ্ছে অ্যাসাইক্লিক্যাল ওকে এখন লাইট ফেজ কোথায় হয় আর এই যে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ কোথায় হয় এটার জন্য আমরা একটা ছবি আঁকবো আমরা পুরো ফটোসিনথেসিসের সামনে বলতে তোমাদের জন্য পড়া করতে সুবিধা হবে আচ্ছা এখানে দেখো এই যে থাইলাকয়েড এগুলো থাইলাকয়েড মেমব্রেন ঠিক আছে এই যে আমি কিছু ছবি রাখছি আমাদের এখানে ধরো একটা আছে হ্যাঁ এখানে আছে ওকে এখানে আছে এই তাহলে এখানে আমরা এই যে থাইলাকয়েড এটা হচ্ছে থাইলাকয়েড এই থাইলাকয়েড এখানে হয় হচ্ছে লাইট ফেজ বা থাইলাকয়েড মেমব্রেন এটা যে মেমব্রেন আছে এটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন এই থাইলাকয়েড মেমব্রেন হয় লাইট ফেজ কেন থাইলাকয়েড মেমব্রেন থাকে ফটো সিস্টেম থাইলাকয়েড মেমব্রেন থাকে ফটো সিস্টেম প্রত্যেকটা জিনিস কিন্তু একটু ধরে বুঝবা থাইলাকয়েড মেমব্রেন থাকে ফটো সিস্টেম এই ফটো সিস্টেম এই তোমার এই ফটোসফোরাইলেশন করে তো ফটো সিস্টেম দুই রকম হয় হ্যাঁ একটা হচ্ছে ফটো সিস্টেম 1 একটা হচ্ছে ফটো সিস্টেম 2 বেসিক আইডিয়া রাখতে হবে আমি কিন্তু প্রসেস বুঝতে পারলাম কেমন এগুলো একটু ক্লিয়ার হবে এবার শো থাইলাকয়েড মেমব্রেন ছাড়া এই যে আমি এটা পাঠক করে বললাম এই অংশটা বলা হচ্ছে এই অংশটা হচ্ছে আমার স্ট্রোমা এই স্ট্রোমাতে হয় লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ ঠিক আছে স্ট্রোমাতে হয় লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ দেখো এটা হচ্ছে টোটাল ফটোসিনথেসিসের একটা সামারি আমি বলবো যে এটা তুমি একটা স্ক্রিনশট রাখতে পারো ওকে আমি সঙ্গে তোমাদের প্রসেসে আমরা কিন্তু ফটোসিনথেসিসের অনেক কথা কিন্তু বলা হয়ে গেল ঠিক আছে দেখো ওয়াটার ভেঙে যাচ্ছে এটা লাইট ফেজ এটা হচ্ছে এই প্রক্রিয়া লাইট ফেজের নাম হচ্ছে ফটোসফোরাইলেশন আর এখন ফটোসফোরাইলেশন ওয়াটার ভেঙে যায় এই ওয়াটার ভেঙে যাওয়াকে বলা হয় ফটোলাইসিস অফ ওয়াটার খুব সিম্পল এটা বুঝে আসে যে ফটোসিনথেসিসের কোন প্রসেসে কোন ফেজে ফটোলাইসিস অফ ওয়াটার হয় দেখো খুব সিম্পল ফটোলাইসিস হবে মানে ফটোসফোরাইলেশন অথবা লাইট ফেজ হবে খুব সিম্পল আচ্ছা হোয়াট ইজ দ্য সোর্স অফ অক্সিজেন এই অক্সিজেনের সোর্স কি
কার্বন ডাইঅক্সাইড নাকি পানি? অবশ্যই ওয়াটার। তো এটা প্রতিক্রিয়া একটা প্রশ্ন। আচ্ছা এরপর হচ্ছে এই লাইফ কোথায় হয়? লাইফ হয় থাইলাকয়েড মেমব্রেনে। এটা প্রতিক্রিয়া একটা প্রশ্ন। এবং কেন হয়? কারণ এখানে থাকে ফটোসিস্টেম। ফটোসিস্টেম কয় রকম? দুই রকম, ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2। এটা প্রতিক্রিয়া একটা প্রশ্ন। হ্যাঁ? আচ্ছা এবার আসো লাইফ ডিপেন্ডেন্স তিনভাবে হয়। একটা হচ্ছে সিক্রিক সাইকেল, C4 সাইকেল এবং ক্যাম। এটা কোথায় হয়? এটা হয় হচ্ছে স্ট্রোমা। এই জায়গাগুলোতে হয়। এই তো এটা কিন্তু ফটো সিনথেসিসের একটা বেসিক আইডিয়া। এটা মাথায় রেখে ফটোসিনথেসিস করব আমাদের জন্য পড়া সহজ হবে। আমরা আগে আচ্ছা ফটোসিনথেসিস কাকে বলে এত কিছু দরকার নাই। বার্নেস এই শালটা করতে পারবো। আমার মনে হয় এই শালটা ইম্পর্টেন্ট চলে আসতে পারে। হ্যাঁ? আচ্ছা এটা ডেফিনেশন কোনো দরকার নাই। মনে রাখতে হবে এখানে কি হয়? এটা কেমিক্যাল ফটো এনার্জি কেমিক্যাল এনার্জি কনভার্টেড হয়। এটা আলোচনা। আচ্ছা এবার আসো এখানে একটা জিনিস লাগে আমরা অলরেডি দেখছি আমরা সানলাইট ক্লোরোফিল অলরেডি ডিসকাসড বলা হয়েছে। আচ্ছা এখানে আসো কার্বন তৈরি হয় অক্সিজেন রিলিজ হয় বলছি এদিকে আমরা দেখেছি। এখানে কত মলিকুল এখানে কার্বন ডাইঅক্সাইড পানি এগুলো হচ্ছে ব্যবহৃত হচ্ছে অলরেডি আমরা তোমাদের আগে দেখেছি। ঠিক আছে? এবং বেসিক্যালি এখানে ফটোসিনথেসিস বলা রেসপিরেশন বলা এগুলো হচ্ছে অক্সিডেশন রিডাকশন প্রসেস। এটা কিছু না তাই না? আচ্ছা এই যে দেখো ফটোসিনথেসিস হয়। এই যে দেখো ওই যে আমরা দেখলাম থাইলাকয়েড মেমব্রেন। দেখো এই থাইলাকয়েড মেমব্রেন এগুলো হচ্ছে ফটোসিস্টেম। এগুলো হচ্ছে ফটোসিস্টেম। এজন্য এখানে কি হয়? লাইফ হয়। এই আলোচনা। আচ্ছা এবার আসো ওইটাই এখানে রাখছি আর কি। এই যে দেখো এই রকম গ্রিনিশ যে পার্টটা থাইরয়েড সিস্টেম। হ্যাঁ? এই জায়গাগুলোতে এরকম ফটোসিনথেসিস হয়। ঠিক আছে? আচ্ছা কিন্তু ব্লু গ্রিন অ্যালগি সেটার জন্য এখানে যাচ্ছি আমরা। ব্লু গ্রিন অ্যালগি। এই যে কালার পিগমেন্ট এগুলো হচ্ছে এটা দেখো এটা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি। ব্লু গ্রিন অ্যালগি যেগুলো হয় বিটিএ। এটা এই যে পিগমেন্ট এটা কালারফুল যে পিগমেন্ট এগুলো হচ্ছে ক্রোমাটোফোর। এটা হচ্ছে ক্রোমাটোফোর। তাহলে থাইরয়েড মেমব্রেন হয় ব্লু গ্রিন অ্যালগিতে ক্রোমাটোফোর ফটোসিনথেসিস হয়। এজন্য আমরা চলে যাচ্ছি একটু নাম মনে রাখবো। আচ্ছা ঠিক আছে। এখন আসো ফটোসিনথেসিস এখন ফটোসিনথেসিস কি অর্গানিক কাজ করে? এটা আমরা এখানে বলে ফেলছি ওই জিনিসটা এখানে আছে। ক্লোরোপ্লাস্ট এই যে গ্রিন অ্যালগি হ্যাঁ ব্যাকটেরিয়া ফাইট এগুলো ক্লোরোপ্লাস্ট থাকে। আচ্ছা ক্লোরোপ্লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া এটা আমরা দেখলাম। আচ্ছা এখানে থাকে হচ্ছে থাইলাকয়েড অথবা ক্রোমাটোফোর বলা হয়। আচ্ছা এই যে দেখো এবং অন্যান্য অ্যালগি যেটা থাকে সেটা হচ্ছে পিগমেন্ট লোকেটিং অর্গানিক যেটা হচ্ছে ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর থাকে। ওকে আসলে থাইলাকয়েডকেই ক্রোমাটোফোর বলা হতো আগে। হ্যাঁ? তো যাই হোক তোমাদের বইতে যেভাবে বলছে সেভাবে মনে রাখো। তাহলে ঠিক আছে? এটা ব্লু গ্রিন অ্যালগি থাকতে পারে অথবা আমরা একটু মনে রাখি এটা ব্লু গ্রিন অ্যালগি অথবা আদার অ্যালগি। আদার অ্যালগি। ঠিক আছে? অ্যালগিতে এই যে রেড রং অ্যালগি ঠিক আছে? এগুলো থাকতে পারে। ব্লু গ্রিন অ্যালগি আদার অ্যালগি এগুলোতে ক্রোমাটোফোর থাকতে পারে। আচ্ছা থাইলাকয়েড মেমব্রেন প্ল্যান্টে তো থাকে ক্লোরোপ্লাস্ট থাকে অথবা এটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া থাকতে পারে। এটা আমরা এখানে ক্লিয়ার করতে পারি। যেটা বলা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এই সায়ানোব্যাকটেরিয়াতে থাইলাকয়েড মেমব্রেন এটা আলাদা করে ক্লোরোপ্লাস্ট থাকে না। ঠিক আছে? এগুলো আমরা একটু এখানে জানলাম। আচ্ছা এবার আসো কোথায় থাকে? তারপরে দেখো যে এগুলো মুখস্থ করা থাইলাকয়েড হোল বডি থাকে হচ্ছে গ্রাইফাইটের। কেন? গ্রাইফাইটের বডি বলা হয় থ্যালয়েড বডি। থ্যালয়েড বডি। এটা একটু খালি লাগবে যে হোয়াট ইজ থ্যালয়েড বডি বা হোয়াট ইজ থ্যালাস। থ্যালয়েড বডি অথবা এটাকে বলা হয় থ্যালাস। থ্যালাস। থ্যালাস মানে হচ্ছে যে প্ল্যান্ট হোয়ার রুট স্টেম এন্ড লিভস ক্যানট বি সেপারেটেড। এই ধরনের প্ল্যান্টকে বলা হয় থ্যালাস বা থ্যালয়েড। ঠিক আছে? তাহলে আমরা যদি ছবি দেখি তাহলে দেখা যায় এটা পুরো প্ল্যান্টটাই এরকম। এটাই রুটের মতো এটাই স্টেম এরকম লিভস এরকম। তো এই ধরনের গঠনকে বলা হচ্ছে থ্যালাস। ঠিক আছে? এই ধরনের গঠনকে বলা হচ্ছে থ্যালাস বা থ্যালয়েড। ঠিক আছে? স্ট্রাকচার হোয়ার দ্য লিভস স্টেম এন্ড রুটস ক্যানট বি সেপারেটেড। ঠিক আছে? এই ধরনের স্ট্রাকচার বলা হয় থ্যালাস। এটা গ্রাইফাইটে যেমন পাওয়া যায়। ঠিক আছে? তারপরে হচ্ছে এলগি এক্সিয়া হ্যাঁ? এগুলো পাওয়া যাচ্ছে। ওকে হায়ার প্ল্যান্ট আচ্ছা ওগুলো এগুলো পাওয়া যায়। হায়ার প্ল্যান্টে শুধুমাত্র স্টেম ইয়াং স্টেম এবং লিভস পাওয়া যায়। আচ্ছা মেইন অর্গান হচ্ছে বেলিস। এটা হচ্ছে মেইন অর্গান। খেয়াল করো না তোমাদের ভর্তি পরীক্ষায় যে প্রশ্ন আসবে এবং তোমাদের ভুল হবে বলতো হোয়াট ইজ দ্য মেইন অর্গানেলি দেখো হোয়াট ইজ দ্য মেইন অর্গানেলি অফ ফটোসিনথেসিস এটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে সবাই কমেন্ট জানাও একজন আমি একটু শুনি তারপর আমরা তোমরা সঠিক দিয়েছো হ্যাঁ প্লাসিবো ক্লোরোপ্লাস্ট খেয়াল করবা অর্গান এন্ড অর্গানেলি এটা আলাদা খেয়াল করবা অর্গানেলি হলো ক্লোরোপ্লাস্ট আর অর্গান হলো লিভস এটা খেয়াল করবা এই বলা যায় এখানে দেখো যে পার্ট স্ট্রাকচার এই লিভসের এই এই যে সেলগুলো থাকে এটাকে বলা হয় মেসোফিল। ঠিক আছে? এটাকে বলা হয় মেসোফিল সেল এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। পাতায় যে সেলগুলো থাকে এগুলো হচ্ছে মেসোফিল সেল। স্ট্রাকচার গুলো বুঝতে পারছো এই আজকে তুমি লিভস দিয়েছো লিভস কিন্তু অর্গানেলি না লিভস অর্গান। ঠিক আছে? এই বলা হয় ঠিক আছে? তাহলে মেসোফিল গেল এই মেসোফিল টিস্যু এখানে থাকে ক্লোরোপ্লাস্ট আর স্টোর থাকে অর্গান হচ্ছে আমাদের এই মেইনলি লিভস অর্গানেলি হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর লোকেশন যদি বলা হয় থাইলাকয়েড থাইলাকয়েড হয় মেইনলি। আচ্ছা এখানে পিগমেন্ট আছে এই পিগমেন্টের কিছু গল্প এগুলো ইনফরমেশন টাইপ তো কি পড়বা সেটা বলা হচ্ছে এই যে কোনটা কালার কি এটা পড়বা এই হচ্ছে গ্রিন হচ্ছে ব্লু গ্রিন হ্যাঁ জেনফিল ইয়েলো ক্যারোটিন হচ্ছে অরেঞ্জ এটা করতে হবে। আচ্ছা এরপর যেটা হচ্ছে মেইনলি ফটোসিনথেসিস হয় যে পিগমেন্ট সেটা হচ্ছে ক্লোরোফিল এ এটা ক্লোরোফিল এ আমরা এ তে অ্যাক্টিভ মেইনলি ফটোসিনথেসিস করে ক্লোরোফিল এ এটা ক্লোরোফিল এ হচ্ছে অ্যাক্টিভ মলিকুল তো হচ্ছে এখানে অ্যাক্টিভ মলিকুল মনে রাখো আদার পিগমেন্ট তা হেল্প করে ক্লোরোফিল এ কি করে হেল্প করে তারা ক্লোরোফিল ডি ক্যারোটিনয়েড যেমন ক্যারোটিনয়েডের মধ্যে এগুলো ক্যারোটিন জেনফিল এটা ক্যারোটিনয়েড কেন জেনফিল ক্যারোটিন এটা একসাথে বলে ক্যারোটিনয়েড ঠিক আছে ক্যারোটিন জেনফিল এটা বলা হয় ক্যারোটিনয়েড ঠিক আছে আর এরা হচ্ছে ক্লোরোফিল এ হেল্প করে এর নাম হচ্ছে কোপিগমেন্ট অথবা অ্যান্টেনা কমপ্লেক্স এই কথাটা মনে রাখতে হবে। তারপর ফটোসিনথেসিস মেইনলি কোন পিগমেন্ট হয় মেইনলি হয় ক্লোরোফিল ক্লোরোফিল লোক ক্লোরোফিল এ ক্লোরোফিল বি কোন ক্লোরোফিল হয় মেইনলি ক্লোরোফিল এ বাকি পিগমেন্টগুলো ক্লোরোফিল এ হেল্প করে এর নাম হচ্ছে কোপিগমেন্ট অ্যান্টেনা কমপ্লেক্স আর ক্লোরোফিল এ যেটা মেইনলি ফটোসিনথেসিস হয় এটা নাম হচ্ছে অ্যাক্টিভ মলিকুল এটা মনে রাখো ক্লোরোফিল এই সংকেত কি দাও এগুলো কখনো বলে না ক্লোরোফিল এই সংকেত এগুলো মুখস্থ করতে গেলে দেন হ্যাং হয়ে যাবে। আচ্ছা এখানে কিছু উদাহরণ আছে আমাদের বইতে যেমন ফটোসিনথেটিক প্ল্যান্ট কারা যাদের পিগমেন্ট থাকে যেমন হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি আর বল প্ল্যান্টস ওকে আচ্ছা ফটোসিনথেটিক রুট আছে কিছু যেমন হচ্ছে এই যে অ্যাসিমিলেটরি রুট হার্টলিড মুনসিট এই প্ল্যান্টের অ্যাসিমিলেটরি রুট এরিয়াল রুট অর্কিড এটা মনে রাখতে হবে যেটা রুট কিন্তু এখানে ফটোসিনথেসিস হয় এই ধরনের ইম্পর্টেন্ট জন্য। আচ্ছা ফটোসিনথেটিক স্টেম এটা করতে হবে যে কোথায় ফটোসিনথেসিস হয় কোন স্টেমে এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা ইউনিসেলুলার অর্গানিজম কোথায় হয় এই যে ইউবিনা কাইসেমিবা এগুলো মনে রাখতে হবে এখানে ডাবল স্ট্যান্ড রাখো এটা আসলে আচ্ছা এরপর নন ফটোসিনথেটিক প্ল্যান্ট যেমন কোথায় হয় না আচ্ছা যেমন ফাঙ্গাই হ্যাঁ প্যারাসাইট এটা শুধু ঠিক না মানে অর্গানিজম ভালো তো আচ্ছা তারপর হচ্ছে স্যাপ্রোফাইট এই এদের কিন্তু কোনো কি হয় না ফটোসিনথেসিস হয় না তাহলে আসলে প্ল্যান্ট না বলে এটা বলা উচিত ছিল অর্গানিজম অর্গানিজম তাই না অর্গানিজম বলা হতো এটা তো প্ল্যান্ট না ঠিক আছে প্ল্যান্ট বলা ঠিক না ওকে তাহলে এই ভাবে আমরা পড়তে হবে এটা কিন্তু হাসান বই দিয়ে পড়া কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই জানতে হবে। আচ্ছা ক্যারোটিনয়েড ওই ক্যারোটিনয়েড বলতে ক্যারোটিন জেনফিল হবে ক্যারোটিন জেনফিল এগুলো অরেঞ্জ এগুলো বলছি এই যে ভুলে পড়বা না এটা সংকেত এগুলো ফাইটোবিনস এর মধ্যে আছে ফাইটোসাইনিন যেগুলো আর হচ্ছে ফাইটো ইলেকট্রিন এটা ইলেকট্রন রেড সুতরাং এটা রেড মার্কিং করা আছে রেড তাই না। আচ্ছা এবার হচ্ছে এগুলো পড়বা না এই যে সংকেত এগুলো আচ্ছা মেইন পিগমেন্ট ক্লোরোফিল এটা আমি আগে বলছি। আচ্ছা তোমাদের কুইজ এটা একটু পার্টিসিপেট করো সবাই এটা হচ্ছে কুইজ নাম্বার 4 হ্যাঁ কুইজ 4 সহজ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের পার্ট 9 কোনটি আচ্ছা দেখি তোমরা আসলে নিজেদের পড়া করতে আছে আমি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অফ ফটোসিস্টেম ঠিক আছে ফটোসিস্টেম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোনটি নাই দেখি তোমরা নিজেদের আগে পড়া করতে আছে। আচ্ছা হ্যাঁ সবাই পার্টিসিপেট করো ওকে আমরা কুইজ আমি ক্লোজ করি তাহলে আমাদের বইটা একটু ফটোসিস্টেমের অনেক পার্ট আছে ফটোসিস্টেম ইলেকট্রন সিস্টেম তো সেখানে ফিউ ফাইটিং ট্রান্সপোর্ট সাইকেল ক্লাস এবং এখানে অনেক পার্ট ছিল হ্যাঁ সেগুলো হচ্ছে ক্যারোটিন তাহলে তোমাদের ক্যারোটিন ঠিক আছে এটা মনে রাখতে হবে। আচ্ছা ফটো লাইটের বিষয় আছে আমরা জানি যে হাই স্লিং হচ্ছে 390 লোয়েস্ট হাই স্লিং সিস্টেম লোয়েস্ট হচ্ছে 390 তাই না। আচ্ছা এখানে কত পার্সেন্ট লাইট এখানে অ্যাবজর্ব হয় রিফ্লেক্টেড হয় রিফ্রাক্টেড হয় এই পার্সেন্টেজ আমাদের মনে রাখতে হবে 2% 5%। আচ্ছা যে আলোটা অ্যাবজর্ব করে ক্লোরোফিল হ্যাঁ তার মাত্রা কতটুকু এটা কাজে লাগে সেটা হচ্ছে 0.5 টু 3.5% অ্যাবজর্ব লাইট এটা ক্লোরোফিল সেটি করে কাজে লাগে তো প্ল্যান্ট যে লাইটটা অ্যাবজর্ব করে তার মধ্যে কাজে লাগে মাত্র 0.5 টু 3.5%। তো এই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে কি বলছে জিবা আদনান ইশা উশিমুন তো সবাই জানেন ভেরি গুড। আচ্ছা অ্যাকশন স্পেকট্রাম আচ্ছা এখানে যে আমরা বাসা হচ্ছে কোন আলোতে ফটোসিনথেসিস ভালো হয় এই ইনফরমেশন এটা হচ্ছে ভালো ব্লু অরেঞ্জ রেড গেল আর সবচেয়ে ভালো হয় হচ্ছে রেড এটা মনে রাখবা। আচ্ছা এখানে জিনিস লিখবা যে হট এট হট ওয়েভলেংথ এটা হচ্ছে রেড কিন্তু সবচেয়ে ভালো হয় 665 ন্যানোমিটার এটা আগে বছরের বইতে আছে এই ইনফরমেশন রাখতে হবে যে at which wavelength photosynthesis occurs বেস্ট এভাবে প্রশ্ন আসবে তাহলে ওয়েভলেংথ হিসেবে আমরা 65 ন্যানোমিটার আর লাইট হিসেবে আমরা অবশ্যই সেটা হচ্ছে রেড লাইট লাল আলোতে সবচেয়ে ভালো হয় ঠিক আছে। এবার ফটো সিস্টেম আচ্ছা ফটো সিস্টেম যেটা সেটা হচ্ছে আমরা যদি ছবি দেখি আমি আসবো এই যে এই ছবিটা আমরা দেখো আচ্ছা এই ছবিটা কি বলি সেটা হচ্ছে ওই যে থাইলাকয়েড মেমব্রেনে যে লাইট ফেজের জন্য যে তোমার স্ট্রাকচারগুলো থাকে এটাকে বলা হয় ফটোসিস্টেম। তো এখানে আমরা যদি দেখি দেখো এই যে এটা হচ্ছে ফটোসিস্টেম 2 এটা হচ্ছে ফটোসিস্টেম 1 দেখো তারপরে এই যে এই অংশটা এখানে লাইটটা অ্যাবজর্ব হয় লাইট অ্যাবজর্ব হয় এটা বলা হয় এই অংশটা বলা হচ্ছে এই অংশটা এটা বলা হচ্ছে লাইট অ্যাবজর্বিং পার্ট
আর এই অংশটা এটা হচ্ছে এখানে রিঅ্যাকশন হয় না, এই অংশটা হচ্ছে রিঅ্যাকশন সেন্টার। তাহলে এটা পার্ট, এটা একটা পার্ট, এখানে এটা লাইক অ্যাবজর্বিং পার্ট এক, এটা হচ্ছে রিঅ্যাকশন সেন্টার, এটা হচ্ছে দুই, তাহলে দুই পার্ট পেলাম। আর দুইটা প্রসেস সিস্টেমের মাঝখানে যে অংশটা থাকে এটা যখন লিখে এই যে এই অংশটা, এটা সবাই এই অংশটা বলা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটা হচ্ছে আমার 3। তাহলে প্রসেস সিস্টেমের তিনটা পার্ট, একটা হচ্ছে লাইট চেইন অ্যাবজর্ব হয়, এটা হয় লাইট অ্যাবজর্বিং পার্ট, এখানে রিঅ্যাকশন হয়, এটা হচ্ছে রিঅ্যাকশন সেন্টার। আর দুইটা প্রসেস সিস্টেমের মাঝখানে যে অংশটা থাকে এই অংশটা বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে তিনটা পার্ট থাকে একটা প্রসেস। আর প্রসেস সিস্টেমের তিনটা পার্ট থাকে, এটা আমাদের ক্লিয়ার হলো, আমি ক্লিয়ার করতে ইয়েস বলবো, হ্যাঁ ক্লিয়ার হলো। আমাদের পরে ওকে, তাহলে এই কথাটা হ্যাঁ ভেরি গুড, আমাদের 90% বলছে আমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে এখানে দেখো সেটা হচ্ছে এই প্রসেস সিস্টেমের তিনটা পার্ট থাকে, এই তিনটা পার্টের মধ্যে এই একটা হচ্ছে রিঅ্যাকশন সেন্টার, আচ্ছা এরপর হচ্ছে অ্যান্টেনা পিগমেন্ট অথবা এর নাম হচ্ছে অ্যাবজর্বিং পার্ট, লাইট অ্যাবজর্বিং পার্ট, আচ্ছা আর এটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে এই যে অ্যান্টেনা পিগমেন্ট যেটা বলছে এটা হচ্ছে কি লেখা, এটা হচ্ছে লাইট অ্যাবজর্বিং পার্ট, এটা হচ্ছে লাইট অ্যাবজর্বিং পার্ট। এই তিনটা পার্টের মধ্যে একটা হচ্ছে লাইট অ্যাবজর্বিং পার্ট, একটা হচ্ছে রিঅ্যাকশন সেন্টার, একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ওকে, এই কথাটা এখানে লেখা আছে। ওকে, আচ্ছা আমরা দুই ধরনের সিস্টেম সেটা আমরা দেখতে পারি। তো এখন আমরা আমাদের জন্য একটু ব্রেক নিই তোমাদের কাছ থেকে, ব্রেক ফর 10 মিনিট। ঠিক আছে, আমরা আমাদের জন্য 10 মিনিট একটা শর্ট ব্রেক নিচ্ছি। থ্যাংক ইউ। ঠিক আছে বন্ধুরা, আমরা আবার ফিরে আসলাম আজকে তোমাদের যে ব্রেকের পর। ওকে, ব্রেকটা শেষ। আচ্ছা খুব সুন্দর একটা প্রশ্ন করেছে আরওয়া, আরওয়ার প্রশ্ন দিয়ে আমরা কাজ শুরু করি। যেটা নন ফটোসিনথেটিক প্ল্যান্ট কি আছে? আচ্ছা আমরা বাই ডেফিনিশন প্ল্যান্ট মানে হচ্ছে তার অবশ্যই থাকতে হবে ফটোসিনথেসিস করার সামর্থ্য থাকতে হবে, ক্লোরোপ্লাস্ট থাকতে হবে। তাহলে যদি কোনো প্ল্যান্টের ক্লোরোপ্লাস্ট না থাকে এমন সম্ভব না, কারণ ক্লোরোপ্লাস্ট থাকলে কোনো প্ল্যান্ট চলে যাবে, বুঝেছেন? তাহলে এখানে আসলে কিছু নাই। ওকে, আচ্ছা চলে আসি তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে ফটোসিনথেসিস দুই ফেজ, ফটোসিনথেসিস 1 and 2 সেটা নিয়ে আলোচনা করি। আচ্ছা সবাই খেয়াল করবা, সেটা হচ্ছে যেটা বেসিক আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এটা হচ্ছে আমার ফটোসিস্টেম 2, আর এখানে আমি যেটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে ফটোসিস্টেম 1। আচ্ছা এই জায়গাটা এটা হচ্ছে লাইট অ্যাবজর্বিং পার্ট, সেম এখানেও কিন্তু এই জায়গাটা এটা হবে লাইট অ্যাবজর্বিং পার্ট। আচ্ছা এই অংশটাকে আমরা বলতেছি রিঅ্যাকশন সেন্টার, রিঅ্যাকশন সেন্টার এটাও কিন্তু কি বলো রিঅ্যাকশন সেন্টার। আর দুইটা ফটোসিস্টেমের মাঝখানে যে তিন পার্থক্য থাকে এখানে এই অংশটাকে আমরা বলছি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অথবা এটা বলতে পারো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠিক আছে, এটা বলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর এখন দেখো দেখো এখানে কিছু ন্যানোমিটারের গল্প আছে, এই গল্পগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, লাইট অ্যাবজর্বিং পার্ট অফ ফটোসিস্টেম 2, এবং ফটোসিস্টেম 2 এটা 673 ন্যানোমিটার, এই লাইট ওয়েটটা খুব বেশি ব্যবহৃত হয়। আর এখানে রিঅ্যাকশন সেন্টারে যেটা বেশি ব্যবহৃত হয় সেটা 680, আমরা এটা বলি P680। ওকে, আর এবার লাইট অ্যাবজর্বিং পার্ট ফটোসিস্টেম 1 এখানে ব্যবহৃত হয় 683 ন্যানোমিটার, এই আলোটা বেশি ব্যবহৃত হয়। আর বিটা সেন্টারে যেটা বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে P700 ন্যানোমিটার। তো এই চারটা ওয়েভলেংথ অবশ্যই মনে রাখতে হবে, এখান থেকে আগেও প্রশ্ন এসেছে এখন আসবে। আমি তোমাদের বলবো যে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটা স্ন্যাপশট নিয়ে রাখো। বিষয় নিয়েছো তাহলে এই হচ্ছে আমাদের ফটোসিনথেসিসের যে ফটোসিলেশন একটা বেসিক আইডিয়া, এটা মাথায় রাখলে তোমাদের ব্যাপারটা সহজ হয়ে যাবে। আর আমাদের ফটোসিস্টেম 1 দেখো এই যে আমরা যে ছবিটা দেখলাম সেটা কত এখানে আছে 700 ন্যানোমিটার, এটা বলা হয় P700। ফটোসিস্টেম 2 এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে রিঅ্যাকশন সেন্টার হচ্ছে P680। সো এটা এখানে বলতে এসেছে। আর তিনটা পার্ট থাকে লাইট অ্যাবজর্বিং হাইড্রোজেন পার্ট, রিঅ্যাকশন সেন্টার এবং ইলেকট্রন সিস্টেম অলরেডি মেনশন। এবং এখানে কোথায় P700 680 এটা কি অ্যাকচুয়ালি স্ট্রাকচারালি সেম অ্যাজ ক্লোরোফিল মলিকিউল, অ্যাকচুয়ালি ক্লোরোফিল, বুঝেছেন? এখানে এই হচ্ছে ক্লোরোফিল মলিকিউল। ঠিক আছে, যারা এত তরঙ্গদৈর্ঘ্যে আলোটা বেশি শোষণ করে অথবা কাজে লাগায়, ঠিক আছে, অ্যাকচুয়ালি ক্লোরোফিল মলিকিউল। কোন ক্লোরোফিল মলিকিউল দেখো, ক্লোরোফিল মলিকিউল। ঠিক আছে, ওকে ওকে আমরা একটু আগে। আর এখানে দেখো এই যে ফটোসিনথেসিসে যে ডিফারেন্ট দুটো ওয়েভলেংথের আলো ইউজ করা হয় এটা হচ্ছে ইমার্শন ইফেক্ট। এটা তোমরা কি হবে আর ফটোসিনথেটিক ইউনিট তাহলে যে ইউনিট থাকে সেটা আমরা ফটোসিনথেটিক ইউনিট বলি। কতগুলো থাকে দেখো, সেখানে এটা মনে রাখতে হবে। এবং অবশ্যই এখানে একটি মলিকিউল হচ্ছে এটা অ্যাক্টিভ ক্লোরোফিল এ, এবং অন্য আরো কিছু থাকে মলিকিউল থাকে সেগুলো এখানে বলা আছে। তো ফটোসিনথেটিক ইউনিটকে আগে বলা হতো কোয়ান্টাম, এটা আমাদের অলরেডি মেনশন করা আছে। এই কোয়ান্টাম শব্দটা আছে কোয়ান্টা থেকে, আমরা ফিজিক্সে নিশ্চিত করেছি কোয়ান্টা, তাই না? কোয়ান্টা আলো ফটো এখান থেকে শব্দ এসেছে। তো এখন আমরা কোয়ান্টাম ইউজ করি না, আমরা বলি ফটোসিনথেটিক ইউনিট। আর ফটো অ্যাক্টিভেশন এটা কি? এটা হচ্ছে লাইট অ্যাবজর্ব করলাম, অ্যাবজর্ব করে এটা হচ্ছে ইলেকট্রন এক্সাইটমেন্ট হয় বাই পিগমেন্ট মলিকিউল। ঠিক আছে, তাহলে পিগমেন্ট মলিকিউল ক্লোরোফিল এখানে হচ্ছে এক্সাইটেশন অফ ইলেকট্রন। ক্লোরোফিল যে মলিকিউল আছে তার ইলেকট্রন এক্সাইট হয়, কেন এক্সাইট হয়? ওই যে ফটো যখন ক্লোরোফিল প্রয়োগ করে তখন এক্সাইট হয়। এই প্রসেসকে বলা হচ্ছে ফটোর মাধ্যমে অ্যাক্টিভেশন, এটা বলা হচ্ছে ফটো অ্যাক্টিভেশন। ঠিক আছে, আমরা মনে রাখবো। ওকে, আমরা পরে ফটোসিস্টেম 1 এর পার্থক্য আছে। এই পার্থক্যটা ইম্পর্টেন্ট। এটা আমাদের ছবিটা দেখলাম, ছবি থেকে মনে রাখতে পারো। আমি এর ব্যবস্থা দিতে চাই। তাহলে কোথায় থাকে ওই সেম যেটা মনে থাকে, এটা হচ্ছে ইনসাইড দিকে থাকে, আউটসাইড দিকে। এগুলো মনে রাখতে হবে। এখানে 700 এখানে 680 এটা বলেছি। আচ্ছা ফটোসিস্টেম 1 এটা সাইক্লিক অ্যাসাইক্লিক দুইটা প্রসেসই আছে। ঠিক আছে, সাইক্লিক এবং অ্যাসাইক্লিক দুটোই বা সাইক্লিক দুটোই আছে, এটা শুধুমাত্র নন সাইক্লিক আছে। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট রিলেশন, এটা থেকে প্রশ্ন হয়। আচ্ছা তারপরে গেল এর বেশি পরিমাণ থাকে, কম পরিমাণ থাকে। এখানে দেখো এনএডিপি এনএডিপি হয়, এখানে থেকে ইলেকট্রন এনএডিপি রিডাকশন আছে ইলেকট্রন এখানে, আর এখানে হচ্ছে প্রোটন দেয়। এটা মনে রাখতে হবে, এই ইনফরমেশন এটা মনে রাখতে হয়। আচ্ছা গেল এটা ডিসটেন্স ইলেকট্রন আসে ফটোসিনথেসিস থেকে, এখানে হচ্ছে ওয়াটার থেকে আসে, এটা মনে রাখবো। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। আচ্ছা ফটোলাইসিস, এখানে ফটোলাইসিস বলতে আমরা বুঝাই ফটোলাইসিস অফ ওয়াটার। ঠিক আছে, ফটোলাইসিস অফ ওয়াটার এখানে হয় না, এখানে হয়। ঠিক আছে, রিঅ্যাকশন সেন্টার এই যে এটা বলছিলাম, এখানে 700 আর এখানে 680। তাহলে কিছু পার্থক্য তুমি অলরেডি বলেছো, রিসপেক্ট থেকে বলেছো, বাকিগুলো ইনফোটাইপ তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা এবার ফটোলাইসিস অফ ওয়াটার কিছু বলা নাই, সেটা হচ্ছে লাইট যখন পড়ে তখন কি হয়, এই পানিটা ভেঙে যায়, ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন অক্সিজেন এগুলো তৈরি করে এবং ইলেকট্রনটা চলে আসে। ইলেকট্রন কোথায় আসে? ইলেকট্রন আসে হচ্ছে এই যে এই অংশটা, এটাকে আমরা বলছি ফটো সিস্টেম, ফটো সিস্টেম। তাহলে এবং এখানে বলছো যে P680 মানে ফটোসিস্টেম 2। তাহলে লাইট যখন ওয়াটারে পড়ে তখন কি হয়, এই যে ইলেকট্রন রিলিজ হয়, ইলেকট্রন রিলিজ হয় ফটোসিস্টেম 2 তে যায়। এই প্রসেস হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার। আচ্ছা এখন দেখো এই ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে কে? এই ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে P680, তাই না? কে অ্যাকসেপ্ট করে? P680 এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ক্লোরোফিল, এটা মনে রাখতে হবে। তো এজন্য এই P680 হচ্ছে মোস্ট পাওয়ারফুল অক্সিডেন্ট ইন বায়োলজি, সবচেয়ে পাওয়ারফুল অক্সিডেন্ট হচ্ছে P680। ঠিক আছে, এখানে P680 প্লাস দিয়ে এটা দেখা হয় সময়। আর P680 মনে রাখো। এটা কি? এটা হচ্ছে একটা ক্লোরোফিল, এটা অ্যাকচুয়ালি ক্লোরোফিল, অথবা আরো সুন্দরভাবে বলতে পারি এটা অ্যাকচুয়ালি ক্লোরোফিল এ। ওকে, এটা অ্যাকচুয়ালি ক্লোরোফিল এ। ঠিক আছে, আচ্ছা ব্রেকডাউন হয় এখানে, এই যে ব্রেকডাউন এখানে যে আয়ন থাকে সেটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড আয়ন, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে কি লিখতে হবে 2 নম্বর ভেঙে 4H+ 4 ইলেকট্রন এন্ড 1 অক্সিজেন। তাহলে একটা অক্সিজেন তৈরি করার ক্ষেত্রে 2 নম্বর ভেঙে যাবে, চারটা প্রোটন তৈরি হবে, চারটা ইলেকট্রন তৈরি হবে। এখানে ইম্পর্টেন্ট দুইটা বিষয় আছে যেটা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অক্সিডেন্ট ইন বায়োলজি। P680 অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্লোরোফিল এ। আর দুটো হচ্ছে যে ফটোলাইসিস অফ ওয়াটারে কোন আয়ন এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা পরীক্ষার সময় আসে। আসো এবারে যেটা হচ্ছে ফটোসিস্টেম 2, এখানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যে ফোটন যায় সেখানে কতগুলো ফোটন যায়, দেখো 2 ফোটন, এটা নেসেসারি একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট করতে। এটা ইনফরমেশন মনে রাখতে হবে যে ফটোসিস্টেমে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়, একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট করতে দুইটা ফোটন লাগে, এটা ইনফরমেশন, এটা মনে রাখতে হবে, পরীক্ষা আসতে পারে। আচ্ছা এবার হচ্ছে এখানে NADPH++ অথবা NADPH2 আগে বলতো, এটা ফর্মেশনে কতগুলো ইলেকট্রন লাগে? সেটা হচ্ছে দুইটা ইলেকট্রন লাগে। তাহলে একটা ইলেকট্রন ট্রান্সপোর্টে দুইটা ফোটন লাগে, আবার একটা NADPH++ তৈরি করতে দুইটা ইলেকট্রন লাগে। এই দুটো ইনফরমেশন তোদের মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা অক্সিজেন হাইড্রোজেন তৈরি হয়, কিছু ব্যাপার নাই। আচ্ছা এখন দেখো অক্সিজেন যখন কমে যায় তখন যেটা হয় আমাদের বডিতে নার্ভ সেল হয়, তাহলে তোমরা যে অনেক সময় শরীর অক্সিজেন বলে, তখন ব্রেন কাজ করে না, কারণ ব্রেন অক্সিজেনের উপরে খুবই নির্ভরশীল, গ্লুকোজ অক্সিজেনের উপর নির্ভরশীল। তাহলে বলি যে আমরা হিউম্যান বডিতে অক্সিজেন ডেফিসিট হয় তখন নার্ভ সেলটা প্রথমে হয়, এই ইনফরমেশন। আচ্ছা গেল তাহলে ওয়াটার যে ফটোর উপস্থিতি হয়ে যায় এটা বলি ফটোলাইসিস, মানে বইতে কতগুলো সিস্টেম হয়ে আছে, আমি কিন্তু আলোচনা করেছি কেমন। আচ্ছা আসো এই অংশটা ইম্পর্টেন্ট না। আচ্ছা এবার এটি ফুল ফর্মটা একটু জেনে নেব। এটা হচ্ছে দুই নম্বর হচ্ছে কোথায় থাকে বা ফর্মেশনটা কোথায় হচ্ছে, দেখো এটা তৈরি হচ্ছে থাইরয়েড সারফেসে হুইচ লাইজ টুয়ার্ডস দ্য স্টোমা, মানে স্টোমার দিকে যে সারফেসটা সেই সারফেসে এটি তৈরি হয়, এটা জানতে পারো। এবং এটি হচ্ছে ব্রেকডাউন প্রোটিন এনার্জি পাওয়া যায়, এবং এনার্জি হচ্ছে বায়োলজিক্যাল পয়েন্ট বা এনার্জি পয়েন্ট, এটাই মনে রাখতে হবে। ঠিক আছে, যে হুইচ লাইজ কলটা বায়োলজিক্যাল পয়েন্ট বা হচ্ছে এনার্জি পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আসো এনএডি এখানে আমরা বলবো হচ্ছে ফুল ফর্মটা বলবো। আচ্ছা গেল এখানে যে পেপার করে এত কিছু আমরা দরকার নেই, এইটা লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা লেস ইম্পর্টেন্ট, আমি তো বলতে না, শুধু এনএডি ফুল ফর্মটা দেখতে হবে যেটা আসলে কোনো আসলে। আর থাইরয়েড ট্রান্সপোর্ট সিস্টেম যে পার্টগুলো আছে এখানে করতে হবে, এটা লেখা করতে হবে কেমিক্যাল স্ট্রাকচার,
এখানে প্রশ্ন এসেছে 2 বছর সুতরাং আসতে পারে কেমিক্যাল স্ট্রাকচার যেটা আমরা দেখো ফিওফাইটিন এটা হচ্ছে একটা ক্লোরোফিল এ মডিফাইড ক্লোরোফিল এ প্লাস কুইনন এটা হচ্ছে একটা মোবাইল লিপিডটা মুভ করতে পারে ঠিক আছে যেটা মোবাইল লিপিড সাইটোক্রোম হচ্ছে আয়রন রিচ হেম গ্রুপ কন্টেইনিং প্রোটিন এভাবে মনে রাখতে হবে প্লাস সাইনিন এটা হচ্ছে মোবাইল মেমব্রেন প্রোটিন প্লাস সাইনিন এটা হচ্ছে প্রোটিন আর প্লাস কুইনন এটা হচ্ছে লিপিড এগুলো মনে রাখতে হবে ঠিক আছে উল্টো করে ফেরিডক্সিন এটা হচ্ছে আইসোসালফার প্রোটিন এনএডিপি ল্যাকটেজ এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাবোপ্রোটিন অথবা এটা হচ্ছে কোএনজাইম ঠিক আছে তাহলে এনএডিপি হচ্ছে ফ্যাবোপ্রোটিন তাহলে এগুলো বুঝে আসলে কাজ নাই তোকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা কেমিক্যাল স্ট্রাকচার মনে রাখতে হবে সুতরাং অবশ্যই খুব ভালো করে মনে রাখবা ঠিক আছে আর পানি এই যে সাপ্লাই কোথায় আসছে ঠিক আছে এই সাপ্লাই যে প্ল্যান্টে আসছে প্ল্যান্টে রুটে আসছে রুট অ্যাবজর্ব করে পানিটা বাইরে আসছে আর গেল এখন যখন অক্সিজেন রিলিজ হয় তখন ওই আগে কথাই আসছে সেটা হচ্ছে এই যে পানি ভেঙে যায় হাইড্রোজেন আয়ন তৈরি হয় দুইটা হাইড্রোজেন আয়ন রিডিউস করে এই যে এনএডিপি রিডিউস করে কি করে এনএডিপি এটা এসে দুইটা হাইড্রোজেন এটা হচ্ছে তাহলে এনএডিপি H++ এভাবে ফর্মেশন করে ঠিক আছে তাহলে অক্সিজেন পানি ভেঙে যে অক্সিজেন তৈরি হয় সেই অক্সিজেন তৈরির সময় যে প্রোটন তৈরি হচ্ছে দুইটা প্রোটন তার কি করে এনএডিপির সাথে যুক্ত হয়ে এনএডিপি H++ অথবা যেটা আমরা বলতে এনএডিপি H2 সেটা তৈরি করে এই ফর্মেশন গুলোকে প্রশ্ন আসে আচ্ছা গেল অ্যাটমসফিয়ার কত পার্সেন্ট কার্বন ডাই অক্সাইড থেকে আমরা জানবো রেঞ্জ যদি বলি 0.04% বা 0.03% মোটামুটি এরকম রেঞ্জে থাকে আচ্ছা ফটোসিনথেসিস মেকানিজম দিয়ে দিয়েছিলাম বিজ্ঞানের নামটা রাখবো এবং এই সালটা কিন্তু ইম্পর্টেন্ট 1980 সালে বিজ্ঞানের নাম ছিল ব্ল্যাকম্যান আর বলতে লাইট এবং লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ লাইট ফেজে কি হয় লাইট ফেজে তৈরি হয় দুটো জিনিস এনএডিপি H2 এমন রাখতে হবে লাইট ফেজে তৈরি হয় এনএডিপি H2 এটা রাখবো আচ্ছা এগুলো আমরা মেনশন করছি বলেছি আচ্ছা এই প্রোডাকশনের ক্ষেত্রে এখানে হয় ফসফোরাইলেশন হয় তাই না এজন্য আলোর উপস্থিতিতে ফসফোরাইলেশন আমরা বলি ফসফোরাইলেশন এটা আমরা বলেছি আচ্ছা এবার দেখো এই দুটো কম্পাউন্ড যেটা এখানে তৈরি হচ্ছে এটা রিলিজ হলে আমরা প্রচুর এনার্জি পাই এজন্য এটাকে বলা হচ্ছে অ্যাসিমিলেটরি পাওয়ার ওই দুটোকে বলা হচ্ছে অ্যাসিমিলেটরি পাওয়ার কারণ এটা এনার্জি কাজে লাগিয়ে তোমরা জানো যে লাইট ডিপেন্ডেন্ট ফেজে করে হয় হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ তাহলে এটিপি এবং এনএডিপি H2 এটা এনার্জি কাজে লাগিয়ে আমরা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে রিঅ্যাকশন হয় এজন্য এই দুটো অ্যাকচুয়ালি এনার্জি স্টোর থাকে এজন্য এটাকে বলা হয় অ্যাসিমিলেটরি পাওয়ার তাহলে তোমাদের আমি একটা প্রশ্ন করতে চাই এখন যেটা বলতে হচ্ছে অ্যাসিমিলেটরি পাওয়ার এবং বায়োলজিক্যাল পয়েন্ট তোমরা এক্সাম্পল বলো অ্যাসিমিলেটরি পাওয়ার কোনটা আর বায়োলজিক্যাল পয়েন্ট কোনটা এখানে একটু কনফিউশন হয় এটা সবাই কমেন্ট দাও দেখি কি কমেন্ট করছো হ্যাঁ সবাই ক্লিক করো হ্যাঁ একদম আমি কমেন্ট জানতে চাই সময় দিব এটা ফাইন কথা বলেছেন লাইক দিন ঠিক বলেছেন এবং একটু ঠিক করছো এটি বায়োলজিক্যাল পয়েন্ট এনার্জি পয়েন্ট অ্যাসিমিলেটরি পাওয়ার আর এনএডিপি H2 যেটা এনএডিপি H+ যেভাবে বলা কি আমরা সংক্ষেপে বলার জন্য এনএডিপি H2 বলতে বলা সহজ ঠিক আছে মানে ক্লাস হয়ে যায় এনএডিপি H++ মানে কেমন না বলতে কিছু না এনএডিপি H2 এনএডিপি H2 এটা হচ্ছে শুধুমাত্র অ্যাসিমিলেটরি পাওয়ার এটা বায়োলজিক্যাল পয়েন্ট না এটা খেয়াল করতে হবে কেমন ওকে আচ্ছা আমরা তো যাই পরে অংশে আচ্ছা ফসফোরাইলেশন আগে বলতে কিছু মানে ফসফোরাইলেশন আগে দিয়েছিলাম বিজ্ঞানের নাম আর্নন সালটা মনে হয় না বিজ্ঞানের নাম সাইকেল নন সাইকেল আমরা জানি আচ্ছা এবার দেখো তুমি এখানে দেখো হচ্ছে নন সাইকেল এটা হচ্ছে সাইকেল অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাইকেল এটা আসলে হয়তো না সাইকেল এটা হচ্ছে সাইকেল কি প্রশ্ন আসলে বলবো তাহলে রেফারেন্স 1 এটা হচ্ছে 683 এটা হচ্ছে P700 কেমন রিঅ্যাকশন সেন্টার এটা হচ্ছে লাইক অ্যাবজর্বিং পার্ট ওকে এখানে দেখো এই দুটো ইলেকট্রন রিঅ্যাকশন সেন্টার থেকে বের হয়ে গেল ফেরিডক্সিন এটা হচ্ছে FD ফেরিডক্সিন এখানে আসছে সাইটোক্রোম B থেকে আসবে প্লাস কুইনন থেকে আসবে সাইটোক্রোম F থেকে আসবে প্লাস সাইনিন উপর দিকে আসবে তাহলে খেয়াল করে দেখো এটা শুধুমাত্র ফটোসিস্টেম 1 একটা ফটোসিস্টেম আছে ফটোসিস্টেম 1 এর রিঅ্যাকশন সেন্টার থেকে যে ইলেকট্রন বের হয়ে গেল সে বিভিন্ন বাহকের মাধ্যমে ক্যারিয়ারের মাধ্যমে আবার ফটোসিস্টেম 1 এর রিঅ্যাকশন সেন্টারে ফিরে আসে যেহেতু ফিরে আসে এই বারবার এটা ঘুরতে থাকে ইলেকট্রন ঘুরতে থাকে এজন্য এটা বলা হচ্ছে সাইক্লিক্যাল ফসফোরাইলেশন এই হচ্ছে ব্যাখ্যা কিন্তু আসলে পরীক্ষা করে আসবে পরীক্ষা যেটা বোঝানোর জন্য আমরা সুবিধা রাখছি তুমি যেটা জানবা সেটা হচ্ছে এখানে কোন কোন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ক্যারিয়ারগুলো ব্যবহৃত হয় তো ফেরিডক্সিন সাইটোক্রোম B প্লাস কুইনন সাইটোক্রোম F প্লাস সাইনিন আচ্ছা এখন আমি যদি তোমাদের একটা প্রশ্ন করি বলো লুমিনেগার্ডের থিওরি এবং সাইক্লিক্যাল ফসফোরাইলেশন দুটোতেই কোন ক্যারিয়ারটা কমন এটা কমন জানো দেখতে পারে প্রথমে দিকে আছে কমেন্ট করো আচ্ছা রাহুল এক্সেলেন্ট রাহুল আচ্ছা রাহুল ভালো আছে লুমিনেগার্ডের থিওরি এবং আমাদের সাইক্লিক্যাল ফসফোরাইলেশন দুটোতে কিন্তু কমন ক্যারিয়ার আছে সেই ক্যারিয়ারটা হচ্ছে সাইটোক্রোম B বুঝছো এবার একটু ঠান্ডা মাথায় বুঝতে করতে হয় কিন্তু যেভাবে প্রশ্ন করতে পারবা ঠিক আছে এবার সাইক্লিক্যাল ফসফোরাইলেশন গল্প এই গল্প আমরা করব না এই গল্প করার কোনো নেই আর এখানে আমাদের কাছে হচ্ছে নন সাইক্লিক্যাল ফসফোরাইলেশন এটা হচ্ছে নন সাইক্লিক্যাল ফসফোরাইলেশন এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে না জিনিসটা বুঝে নিতে হবে কারণ এখানে আমরা বুঝছিলাম এখানে দুটো ফসফোরাইলেশন আছে ফসফোরাইলেশন 2 ফসফোরাইলেশন 1 ফসফোরাইলেশন 2 এ এই যে ইলেকট্রন আসছে দুটো ইলেকট্রন না সেটা থেকে আসছে পানি ভেঙে আসছে এখানে দুটো আইন আছে এক্সাম্পল রাখলাম দেখো এখানে আমরা একটু আসছি ওটা লিখে আছে আর এবার দেখো এখানে ইলেকট্রন আছে এদিকে প্লাস কুইনন সেখানে যাচ্ছে সাইটোক্রোম F এখানে যাচ্ছে প্লাস সাইনিন এটা প্লাস কুইনন তাই না আচ্ছা এরপর যাচ্ছে ফেরিডক্সিন ভালো কথা ফেরিডক্সিন থেকে যাচ্ছে লাস্ট যে ইলেকট্রন যাচ্ছে সেটা হচ্ছে এনএডিপি রিডাকটেজ ঠিক আছে লাস্ট যাচ্ছে এনএডিপি রিডাকটেজ দেখো ফটোসিস্টেম 1 এর রিঅ্যাকশন সেন্টার থেকে যে ইলেকট্রন দুটো ইলেকট্রন বের হয়ে যাচ্ছে সেই ফেরিডক্সিন থেকে এনএডিপি রিডাকটেজ যাচ্ছে এই যে সেই দুটো ইলেকট্রন সে কিন্তু আবার ফিরে এখানে আসছে না তাহলে আমরা কি করি ফটোসিস্টেম 1 এর রিঅ্যাকশন সেন্টার থেকে যে ইলেকট্রন বের হয়ে যাচ্ছে সে কিন্তু চলে যাচ্ছে এনএডিপি রিডাকটেজ এবং পরবর্তীতে এনএডিপি H2 তৈরিতে ব্যবহৃত হয়ে যাচ্ছে এই দুটো ইলেকট্রন সে কিন্তু এখানে আসে না এটাকে বলা হচ্ছে নন সাইক্লিক্যাল বা অ্যাসাইক্লিক্যাল ফসফোরাইলেশন সিম্পল দেখো এখানে দুটো ফটোসিস্টেম ইউজ করা হচ্ছে এখানে ওয়াটার ভেঙে যাচ্ছে মানে ফটোলাইসিস অফ ওয়াটার হচ্ছে এখানে ম্যাগনেস ক্লোরাইড আয়ন ইউজ হচ্ছে এখানে পানি অক্সিজেন বের হয়ে যাচ্ছে এই দুটো প্রোটন এগুলো আমরা একটু আগে আসছে এখানে চলে আসছে এই দুটো প্রোটন লাগছে এনএডিপির সাথে যুক্ত হয়ে এনএডিপি H2 তৈরি হতে এগুলো কিন্তু আমরা মার্ক করে আসছি কোনো খোঁজ করার দরকার নেই বাইরে হচ্ছে ছবি থেকে মনে রাখলে তোমার ভিজুয়াল মেমরি হবে সঠিক মনে রাখতে পারবে না তাই হচ্ছে না এই দুটো প্রোটন এনএডিপি রিডাকটেজ এর মাধ্যমে কি হচ্ছে এই এনএডিপি H2 তৈরিতে ব্যবহৃত হয়ে যাচ্ছে এই ছবি থেকে মনে রাখতে এত মনে রাখতে ঠিক আছে আচ্ছা এবার আসো এখানে অনেক কিছু বলছে ওইখানে আমরা বলি কিছু মানে আর কোথায় সাইক্লিক্যাল হয় কোথায় নন সাইক্লিক্যাল হয় এটা মুখস্থ করা এই পড়া আমাদের মনে রাখতে হবে কারণ এখানে প্রশ্ন চলে আসে ঠিক আছে সাইক্লিক্যাল প্রসেস বলতে আমরা গ্রিন প্ল্যান্টস যখন এনএডিপি সাপ্লাইটা চিজ হয়ে যায় তখন হয় হ্যাঁ আর ওয়াটার সাপ্লাই যখন চিজ হয়ে যায় তখন নন সাইক্লিক্যাল হয় মানে সাইক্লিক্যাল হয় নন সাইক্লিক্যাল পরিবর্তে গেল তারপরে হচ্ছে আচ্ছা আচ্ছা এখন যে লসে লাগে বলছে হচ্ছে হায়ার প্ল্যান্টে এই যে তোমার সাইক্লিক্যাল প্রসেসের মাধ্যমে খুব বেশি তৈরি করা সম্ভব না তার মানে হায়ার প্ল্যান্টে নন সাইক্লিক্যাল হবে দেখো ইট ইজ নট পসিবল টু প্রডিউস নেসেসারি অ্যান্টি হায়ার প্ল্যান্টস বাট ইট প্রডিউস সাইক্লিক্যাল প্রসেস তার মানে হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে অবশ্যই নন সাইক্লিক্যাল হতে হবে সাইক্লিক্যাল হতে পারে কয়েকটা কন্ডিশনে সাইক্লিক্যাল অ্যালগি গ্রিন প্ল্যান্টস তখন হবে যখন এনএডিপি সাপ্লাই কমে যাবে অথবা ওয়াটার সাপ্লাই কমে যাবে ম্যাক্সিমাম থাকবে তখন শুধুমাত্র হচ্ছে সাইক্লিক্যাল হতে পারবে অন্য সব সময় নন সাইক্লিক্যাল হবে ঠিক আছে তাহলে নন সাইক্লিক্যাল কখন হবে তোমরা বুঝতে পারছো আমি একটু ইউজ করতে হ্যাঁ ইউজ কিন্তু নন সাইক্লিক্যাল হবে প্রত্যেকটা প্ল্যান্টে নন সাইক্লিক্যাল হবে নন সাইক্লিক্যালি বেশি পরিমাণে কিন্তু এনার্জি তৈরি করতে পারবে হ্যাঁ ওকে 100% বুঝতে ঠিক আছে আমি একটু অ্যাডভান্স হই আচ্ছা এখানে ডিফারেন্সটা তোমরা যদি সাইক্লিক্যাল নন সাইক্লিক্যাল সুবিধা রাখো ওখানে আমরা করে দেবো তাহলে আমি বলবো এটা মুখস্থ করার দরকার নাই এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা যদি ছবিটা খেয়াল করব দেখো এই ইলেকট্রন রিলিজ সেটা রিটার্ন করে আসে না তাই তো নন সাইক্লিক্যাল আসে এখানে পার্সেন্ট 1 ইউজ হয় পার্সেন্ট 1 ওয়াটার এখানে নন সাইক্লিক্যাল লাগে কারণ ফটোলাইসিস করা হয় আর ওখানে লাগে না অক্সিজেন প্রোডাকশন যেটা ওয়াটার লাগে সেটা ওয়াটার বের অক্সিজেন প্রোডাকশন হয় ওখানে না আচ্ছা তবে অক্সিজেন এনএডিপি এখানে এনএডিপি কি হয় ওয়ান মলিকুলার এনএডিপি H2 তৈরি করে রিঅ্যাকশন হয় আর ওখানে এনএডিপি রিঅ্যাকশন হয় আচ্ছা এখানে একটু প্যাকশন করি অক্সিডেশন এটা হবে রিডাকশন এটা হবে রিডাকশন অফ এনএডিপি ঠিক আছে এটা হবে রিডাকশন অফ এনএডিপি নট অক্সিডেশন ঠিক আছে আমরা যা বলছি সেটাই বলা আছে আর তোমাদের একটা কুইজ দেখে পারসেন্ট করো হ্যাঁ কুইজ হ্যাঁ দুটো পারসেন্ট করো মোবাইল 20 হ্যাঁ কত সময় পারসেন্ট আচ্ছা তোমরা পারসেন্ট করো ওকে ঠিক আছে ফটোসিনথেসিসের লাইক ইন্ডিপেন্ডেন্ট ফেজ মোবাইল হচ্ছে প্লাস আর ফটোসিনথেসিসের লাইক ইন্ডিপেন্ডেন্ট ফেজ এখানে হয় কার্বোহাইড্রেট তৈরি হয় এটা বলা হচ্ছে ম্যানুফ্যাকচারিং অফ কার্বোহাইড্রেট কার্বন রিডাকশন এটা আমরা রিডিউস হয়ে যায় এখানে যে হয় লাইক ইন্ডিপেন্ডেন্ট বলা হচ্ছে কারণ এখানে ডাইরেক্টলি লাইকটা ইউজ হয় না ঠিক আছে এটা বলা হচ্ছে লাইক ইন্ডিপেন্ডেন্ট ফেজ ওকে আর এখানে আসলে কোথায় হয় স্ট্রং হয় আমরা বলছি ঠিক আছে সাইকেল হয় তখন বলা হয়ে গেছে
ম্যাক্সিমাম প্ল্যান্টে হয় কেলভিন সাইকেল মানে C3 এর কেলভিন সাইকেল C3 হ্যাশ লাইক হচ্ছে C4 কেন আমি দেখো আচ্ছা তাদের C3 হয় এটা কিন্তু আলাদা মুস্তাফা মানে তোমরা C4 যদি কম প্ল্যান্টে হয় C4 এক্সাম্পল আমরা এবং ভর্তি পরীক্ষায় C4 এক্সাম্পল খুব বেশি আসে আমি একটু দেখো ঠিক আছে খুব ইম্পর্টেন্ট দেখে তারপর হলো জারিফ মুস্তাফা জাহান প্রদীপ্ত ফাহিম এবং অরওয়া তোমরা বলছো সবাই শুনেছে আর আমরা সেটা হচ্ছে কেলভিন সাইকেল কেলভিন সাইকেল যে বিজ্ঞানী দিয়েছিলেন নাম হচ্ছে বিজ্ঞানী বলেছে এই সাল কখনো পাওয়া যাবে না আর তিনি রেডিওতে কার্বন ইউজ করেছিলেন কেমন আচ্ছা এটা আমরা একটু রাখবো আচ্ছা এবার শো কোথায় ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে ক্লোরেলা এই ক্লোরেলাতে তিনি ইউজ করেছিলেন এবং পরবর্তীতে কেলভিন সাইকেল এটা আবিষ্কার করেন এই সাইকেল তোমার মুস্তাফা দরকার নেই এখানে আসে না যতটুকু জানতে হবে সেটা আমি একটু বলে দিব ঠিক আছে আর এখানে একটা এনজাইম ব্যবহার হয় এর নাম হচ্ছে লুইসকো আচ্ছা লুইসকো মানে কি লুইসকো মানে হচ্ছে এই রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ এটাই শর্ট ফর্ম হচ্ছে লুইসকো এর মধ্যে হবে যে মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম বলবো বুঝছো এখানে প্রথম সাইকেল করলে যে ওয়ালের সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম লুইসকো কেন বলতো কারণ C3 চক্র সাইকেল বেশি হয় C3 সাইকেলের জন্য শুরুটাই হয় যে এনজাইমের অ্যাকশন সেটা মানে হচ্ছে লুইসকো লুইসকো এনজাইম যদি না থাকতো C3 সাইকেল হতো না C3 সাইকেল না হলে কার্বোহাইড্রেট তৈরি হতো না কার্বোহাইড্রেট তৈরি না হলে আমরা কি খেতাম উদ্ভিদ বাঁচতো না উদ্ভিদ বানাই কেলভিন বাঁচতো না সহজ ঠিক আছে আর গেল আর এখানে হচ্ছে এনজাইমের মাধ্যমে কত কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে এটা আমরা নাই আচ্ছা কেলভিন সাইকেলে ফার্স্ট যে স্টেবল কম্পাউন্ড তৈরি হয় সেই কম্পাউন্ডের নাম কি এটা ভর্তি পরীক্ষার খুব ইম্পর্টেন্ট 3 ফসফোগ্লিসাইক অ্যাসিড এটা আমরা একটু করে দিব হ্যাঁ এই যে আসলে এটা এখানে মুখস্থ করব কখনোই না কতটুকু জানবো আমি বলে দিচ্ছি এটা হলো রাইবোলোজ 1,5 বিসফসফেট যেটা 5 কার্বন এর সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড থাকে 1 কার্বন এটা যুক্ত হলে এনজাইমের নাম হচ্ছে লুইসকো এবং একটা টেম্পোরারি কি তৈরি হয় যেটা 6 কার্বন কেন 6 কার্বন কারণ রাইবোলোজ 1,5 বিসফসফেট এটা কার্বন আর কার্বন ডাইঅক্সাইড কার্বন মিলে 6 কার্বন কম্পাউন্ড তৈরি হয় ঠিক আছে আর এটা ভেঙে তৈরি হয় দুই মলিকুল 3 কার্বন 3 6 এইটার নাম হচ্ছে 3 ফসফোগ্লিসাইক অ্যাসিড এটা হচ্ছে স্টেবল এটা আমরা এখানে রাখবো এটা হচ্ছে স্টেবল তাহলে যেহেতু এই সাইকেলের ফার্স্ট স্টেবল কম্পাউন্ড হচ্ছে 3 ফসফোগ্লিসাইক অ্যাসিড যেটা 3 কার্বন বিশিষ্ট এজন্য কেলভিন চক্রের নাম হচ্ছে C3 সাইকেল এবং বাকি রিঅ্যাকশন বিশ্বাস করো এইটুকু বাইরে বাকি রিঅ্যাকশন কখনোই করা যাবে না ভর্তি পরীক্ষার জন্য এর উপরে রাখা হবে কোনো দরকার নেই প্রশ্ন আসে না দরকার নেই ঠিক আছে আসো এইগুলো পার্থক্য প্রসেসে পার্থক্য করব বেটা এটা আমি লিখব এর মুস্তাফা বিষয় কোন প্রসেস কি হয় জানতে এটা মুস্তাফা হয় আচ্ছা ফসফোগ্লিসাইক অ্যাসিড কি হয় দেখো কোথায় হচ্ছে কি কাজে লাগে এবং কি তৈরি হয় বলবো যে এটা মনে রাখতে হবে কি তৈরি হয় এটা 100% এটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে লাইক ডিপেন্ডেন্ট কি তৈরি হচ্ছে লাইক ডিপেন্ডেন্ট কি তৈরি হচ্ছে এই চারটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে এটা ফোকাস রাখতে হবে আর প্রসেসটা যখন করে দেবো তখন কিন্তু মুস্তাফা লাগবে না ঠিক আছে আসো তোমাদের কুইজ সবাই ক্লাস করে হ্যাঁ এটা দেখি আচ্ছা বলো বলো C4 প্ল্যান্টের জন্য কোনটা সঠিক দেখো দেখি আগে ভালো আছে হ্যাঁ এটা করো 10 সেকেন্ড হ্যাঁ দেখি আগে ভালো আচ্ছা এটা কি হবে সাইক্লিক ফসফোরিলেশন সোডিয়াম তাই না এটা শুরু করেছি আচ্ছা এটা কি হবে সাইক্লিক ফসফোরিলেশন সাইক্লিক্যাল এটা চক্রীয় আচ্ছা এটা কি হবে তো এটা কি হবে ইমা অল রাইস ফাইন ভুল তোমরা বলেছো তোমাদের সঠিক জানি আচ্ছা তাহলে হ্যাঁ এটা তো আমি জানতে চাই মুস্তাফা জাহান বলেছে ডি হ্যাঁ সাইক্লিক্যালি কিন্তু অক্সিজেন প্রডিউস হয় না আচ্ছা ঠিক আছে তাহলে এই হয়ে শুরু অক্সিজেন নট প্রডিউস কেন কারণ এখানে ওয়াটার নাই ওয়াটার ফসফোরাইলেশন হবে না সাইক্লিক্যালি তাই না আচ্ছা গেল এই দুটো কম দিয়ে সঠিক করো আচ্ছা হাউ মেনি মলিকুলস অক্সিজেন ফর্মড গ্লুকোজ থেকে হ্যাঁ খুব সহজ প্রশ্ন এটা এই সহজ প্রশ্ন ফটোসিনথেসিস দ্য লাইসিস অফ ওয়াটার ইন প্রেজেন্স অফ লাইট এটা কি বলা হয় এটা খুব সহজ প্রশ্ন আমাদের কাছে শুনবো খুব সহজ এটা ভুল করার কারণে হ্যাঁ সবাই অ্যানসার করো একজন সঠিক উত্তর দিলে আমি এটা করব হ্যাঁ হ্যাঁ মুস্তাফা জাহান বলেছে ডি তাই না তাহলে হচ্ছে 6 নম্বর এর উপরে হবে ফটোলাইসিস ফটোলাইসিস অফ ওয়াটার ফটোসিনথেসিস দ্য লাইসিস অফ ওয়াটার ইন প্রেজেন্স অফ লাইট এটা বলি ফটোলাইসিস না ফটোলাইসিস অফ ওয়াটার ভেরি গুড আচ্ছা এর উপরে এই প্রশ্নটা কতবার আসছে প্রশ্নটা কত উত্তর সহজ প্রশ্নটা আমি ফ্রম ইন প্রেজেন্স অফ ক্লোরোফিল সানলাইট এটা কি বলা হয় এটা কি বলা হয় আচ্ছা তারপরে কি প্রডিউসড ইন লাইসিস অফ ফটোসিনথেসিস কি তৈরি হয় দুটোই খুব সহজ হ্যাঁ কম দিয়ে একজন সঠিক উত্তর দিলে আমি এটা করব হ্যাঁ একটা উত্তর করব হ্যাঁ অগ্নি বিডি এক্সেলেন্ট এটা বলা হয় ফটোসিলেশন এটা তৈরি হয় নিউক্লিয়াস এবং এটিপি যেটা বলি কি বলি অ্যাসিমিলেটরি পাওয়ার আসো এটা কি জেনারেল কি আর মোবাইল লিপিড খুব সহজ এটা অ্যানসার করো হ্যাঁ দুটো একজন সঠিক উত্তর দিলে আমি এটা করব জেনফিল হ্যাঁ মোবাইল লিপিড এটা আগে ছিল হ্যাঁ আমি শুধু এখন হাউ দিতে পারবো কি জেনফিল কেমন হবে হ্যাঁ যাই শুরু দিতে আমি এটা করি জেনফিল হচ্ছে ইয়েলো আর মোবাইল লিপিড ক্লাস করব তো হবে সিটি ওকে আচ্ছা এটা উত্তর করো রিয়েক্টিভ পিগমেন্ট কালার লাইট মোস্ট সবচেয়ে কোন কালারটা ব্যবহার করে বেশি তারপরে ফটোসিনথেসিস প্রসেস করে আমরা রিঅ্যাক্ট উইথ হাউ মেনি মলিকুলস অফ ওয়াটার প্রডিউস এটা ঠিক আছে তারপর বলবো পানি ব্যবহার হয় এটা সহজ হ্যাঁ 7 দিন সঠিক উত্তর দিয়েছে ওকে আমি এটা করে দিতে পারি এখানে হচ্ছে সবচেয়ে কালার যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে এখানে ব্লু যেহেতু রেড নাই ঠিক আছে রেড দিব আমি রেড না ব্লু আচ্ছা এরপর হচ্ছে এখানে কত পানি এটা হতে পারে এটা হবে ব্লু এন্ড ওকে আচ্ছা হ্যাঁ না এটা হলো না ঠিক আছে তাহলে এখানে উত্তর হবে ব্লু এবং মনে রাখবা যদি অপশন রেড থাকে রেড দিব রেড না থাকে ব্লু ঠিক আছে এটা আমরা সঠিক আমরা সঠিক করতাম নীলা নীলা বেশি হয় ফটোসিনথেসিস নীলা বেশি হয় নীল এবং লাল তো এর মধ্যে লাল লাল বেশি হয় লাল বেশি হয় তাহলে নীলা নীলা মানে মেকে মনে করতে হবে ঠিক আছে নীলা বেশি হয় আচ্ছা এটা তো বলতো রিঅ্যাকশন কনভার্টস সোলার এনার্জি কেমিক্যাল এনার্জি বলো এটা খুব সহজ আর হুইচ ফলোইং ইজ আয়রন সালফার প্রোটিন এটা খুব সহজ অ্যানসার করো হ্যাঁ সিসি তাই না তাহলে ফটোসিনথেসিস এটা হচ্ছে হ্যাঁ ফিচার্স অফ সিসি প্ল্যান্ট এটা পুরো বাকি দেখলাম কি বলছে সিসি4 প্ল্যান্টের পার্থক্য ডিফারেন্স ওখানে করব তারপর হবে সিসি4 সাইকেল পার্থক্য এটা করব তারপর হবে এখানে আমরা সব করতে পারি এই কথা আমরা বলেছি এখানে ফসফোগ্লিসাইক অ্যাসিড প্রোডাকশন করে এর নাম হচ্ছে সিসি প্ল্যান্ট আর দুই হচ্ছে এখানে কোথায় আমরা পাই এটা LD/5 জিনস পার্ম হ্যাঁ এবং ইউজুয়ালি তোমার হচ্ছে ডাইকট দিস প্ল্যান্ট সিসি হয় হ্যাঁ আর এখানে সিসি ফিচার এটা এখানে করতে এখানে আমরা নিজে পার্থক্য করি যেমন সিসি4 এর পার্থক্য সেটা করতে পারবো সহজ হবে আর আমি বলতে এটা ভেরি ইম্পর্টেন্ট আমি কিছু দিয়ে রাখছি এটা করব ডিফারেন্স ডিফারেন্স এই ডিফারেন্স কি করব তাহলে মনে থাকবে আর পড়া সহজ হবে ঠিক আছে এই পার্থক্য পয়েন্ট সবই কিন্তু ওই ডিফারেন্স দিয়ে বলা আছে আমি ওখানে দেখো ওকে আচ্ছা সুক্রোজ আচ্ছা সুক্রোজ হচ্ছে ট্রান্সপোর্টেড অল ওভার প্ল্যান্ট বডি আমাদের বডিতে গ্লুকোজটা সারা শরীরে রক্তের মধ্যে ছড়ায় আর প্ল্যান্টের ছড়ায় হচ্ছে সুক্রোজ এজন্য এটাকে বলা হয় ট্রান্সলোকেটেড সুগার এটাকে বলা হয় ট্রান্সলোকেটেড সুগার এটা বলা হয় ট্রান্সলোকেটেড সুগার ইন প্ল্যান্ট ঠিক আছে ট্রান্সলোকেটেড সুগার ইন প্ল্যান্ট ওকে আচ্ছা দেখো এখানে কথা বলা আছে যে গ্লুকোজ সুক্রোজ প্রোডিউস আউটসাইড কেলভিন সাইকেল এটা তৈরি হয় না এটা নট পার্ট অফ দ্য সাইকেল বা কেলভিন সাইকেল এটা মনে করো আর এবার ফটোসিলেশন কি হয় ফটোসিলেশন হচ্ছে রেসপিরেশনের মধ্যে প্রসেস যেটা আলোর অনুপস্থিতি আলোর প্রেজেন্সে হয় হ্যাঁ রেসপিরেশন কি হয় বলো রেসপিরেশনে অক্সিজেন ইউজ হয় তাই না রেসপিরেশন কি হয় রেসপিরেশন হচ্ছে যেহেতু ফটোসিলেশন তো আমি কিছু দিতে এটা হচ্ছে এখানে লাইট বেশি থাকবে আচ্ছা লাইট বেশি থাকলে কি বেশি থাকবে টেম্পারেচার বেশি থাকবে এবং যেহেতু রেসপিরেশন কি হয় রেসপিরেশন হচ্ছে অক্সিজেন ব্যবহৃত হয় এবং তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড তাহলে এখানে অক্সিজেন বেশি থাকবে এবং কার্বন ডাইঅক্সাইড কম থাকবে ঠিক আছে এভাবে মনে রাখবো রেসপিরেশন অক্সিজেন বেশি থাকবে অক্সিজেন বেশি থাকবে এবং কার্বন ডাইঅক্সাইড প্রোডাক্ট কম থাকলে প্রসেস হবে না লাস্ট ইয়ার নীতি তাহলে এই শর্তগুলো একটু মনে রাখবো ঠিক আছে এই কথাগুলো লেখা আছে যে এটা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইন্টারনাল সাপ্লাই এটা রেসপিরেশন আচ্ছা গেল এটা কখন হচ্ছে দেখো টেম্পারেচার যখন বেশি 1 ডিগ্রি সেলসিয়াস গেল আচ্ছা এখানে তিনটা অর্গানিজম কাজ করে এটা মনে রাখবা অর্গানেলিস কি কাজে লাগে এটা মনে রাখবা মাইটিসি মাইট হচ্ছে মাইটোকন্ড্রিয়া টিতে হচ্ছে পারক্সিজম আর সি হচ্ছে ক্লোরোপ্লাস্ট তাহলে মাইটিসি মনে রাখবা এই অর্গানিজগুলো ফটোসিলেশনে কাজে লাগে ওকে আচ্ছা এবার আসো ফটোসিলেশনে কি হয় সেটা হচ্ছে ফটোসিনথেসিসের পরিমাণ কমে যায় কতটুকু কমে যায় ডিক্রিজ অ্যামাউন্ট অফ ফটোসিনথেসিস বাই 25% এটা মনে রাখবা আমরা কিছু বলার দরকার নেই আচ্ছা গেল ডিফারেন্স বিটুইন ফটোসিলেশন রেসপিরেশন তুমি প্রসেস জানো রেসপিরেশন কি তাহলে এখানে তোমাকে আলাদা করতে হবে আমি বলবো এটা রিডিং দাও ঠিক আছে বিট প্রসেস মনে রাখো যখন আমরা রেসপিরেশন করব তারপরে সেটা করব তারপরে আমরা কি করব এটা রিডিং মনে রাখো আচ্ছা এরপর ফটোসিনথেসিসের যে প্রসেস আছে C4 যেটা বিশেষ করে মেইস প্ল্যান্ট এটা আমরা মেইস যে মেইস এখানে পাওয়া যায় সেটা হ্যাসলেট চক্র চক্র আচ্ছা এইটা সুগার ক্যান সুগার ক্যান পাওয়া যায় এবং সেখানে কিন্তু ডিসকভার করেছেন ফার্স্ট ডিসকভার সুগার ক্যান এটা আমরা আসলে মেইস সুগার ক্যান এটা উদাহরণ অবশ্যই মনে রাখবা আচ্ছা এটা আরেকটা হচ্ছে ডাইকার্বক্সিলিক সাইকেল কেন বলতো কারণ হচ্ছে প্রথম যে স্টেবল কম্পাউন্ড তৈরি হয় সেই কম্পাউন্ডটা নাম হচ্ছে অক্সালোএসিটিক অ্যাসিড সেটা দেখতে পাবেন এই রকম COH মানে এখানে লেখা নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ঠিক আছে এটা অক্সালোএসিটিক অ্যাসিড দেখো অক্সালোএসিটিক অ্যাসিড হচ্ছে ফার্স্ট স্টেবল কম্পাউন্ড এই সাইকেলে যেখানে দুইটা কার্বক্সিলিক অ্যাসিড রেডিকাল থাকে যেহেতু দুইটা কার্বক্সিলিক অ্যাসিড রেডিকাল থাকে এজন্য এটা আরেকটা হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল শেষ এই কথাগুলো আছে এখানে তুমি দেখো যে ফোর কম্পাউন্ড মানে অক্সালোএসিটিক অ্যাসিড আর কতটুকু মনে রাখবো এই পুরো প্রসেস মনে রাখবা নেই মনে রাখবা এটা খালি দেখো খুব ইম্পর্টেন্ট হচ্ছে C3 মানে হচ্ছে
লিখে C3 মানে হচ্ছে কম কম আর C4 মানে হচ্ছে বেশি বেশি এই কথা লিখো তাহলে তোমরা যখন পার্থক্য করবে প্ল্যান্টের পার্থক্য সাইকেলের পার্থক্য তোমরা এই কি পয়েন্টে মাথায় করলে তোমাদের করাটা সহজ হবে ঠিক আছে C3 মানে কম কম আর C4 মানে বেশি বেশি আচ্ছা তারপর এখানে আমরা পার্থক্য করব জাস্ট খেয়াল করবা সেটা হচ্ছে এই যে প্রথম কম্পাউন্ডের নাম হচ্ছে ফসফেনল কার্বন যেটা 3 কার্বন বিশিষ্ট আচ্ছা এর সাথে যুক্ত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড একটা কার্বন তাহলে এখানে 3 কার্বন একটা কার্বন এটা মিলে যেটা হলো এই যে এখানে তৈরি হলো এর নাম হচ্ছে অক্সাইড অ্যাসিড এটা হচ্ছে কার্বন তোমরা এটা হচ্ছে ফার্স্ট স্টেবল কম্পাউন্ড এটা হচ্ছে ফার্স্ট স্টেবল কম্পাউন্ড কিন্তু ফার্স্ট স্টেবল কম্পাউন্ড অক্সাইড অ্যাসিড এর জন্য এই চক্রের নাম হচ্ছে বলো চক্রের নাম হচ্ছে C4 চক্র কারণ এই যে অক্সাইড অ্যাসিড একটা কার্বন থাকে এজন্য আর এখানে দুই ধরনের সেল ইউজ হয় একটা হচ্ছে মেসোফিল সেল আর একটা হচ্ছে বান্ডলশিট সেল কেমন আচ্ছা এখন দেখো এই যে চক্রটা হচ্ছে C4 এই যে যেটা দুইটা সেলই হয় আর এই C4 চক্র থেকে যেটা তৈরি হয় C4 চক্র থেকে তৈরি হয় যেটা কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড ইউজ হয় C3 সাইকেলে তার মানে C4 চক্র এটা C3 চক্রে হেল্প করে C4 চক্রে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো এই কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় C3 চক্রে এজন্য এই যে সহযোগিতা করা এটাকে এজন্য বলা হয় C4 চক্র বলা হয় কোঅপারেটিভ ফটোসিনথেসিস কোঅপারেটিভ ফটোসিনথেসিস দেখো যে দুই ধরনের সেল এখানে ইউজ হয় তো এর মধ্যে C4 চক্রে দুই ধরনের সেলই হয় আর C4 চক্রে যে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয় এই কার্বন ডাইঅক্সাইড এটা C3 চক্রে লাগে যেটা হেল্প করতেছে কোঅপারেশন করতেছে C4 চক্র C3 চক্রকে কার্বন ডাইঅক্সাইড দিয়ে এজন্য C4 চক্রে একদম কোঅপারেটিভ ফটোসিনথেসিস কোঅপারেটিভ ফটোসিনথেসিস তোমাদের জন্য বুঝতে ভালো লাগে না এটা একটু ইউজ করে যাও যে কি কি ধরনের প্ল্যান্ট আছে আচ্ছা এর উদাহরণ আমরা একটু চলে যাব এই জায়গাটা তাহলে এটা একটু মুখস্থ রাখতে হবে যে তিন টাইপের C4 প্ল্যান্ট আছে A B C এর উদাহরণগুলো एग्जांपल এই एग्जांपलগুলো অবশ্যই মনে রাখতে হবে তাহলে 100% বলতে হবে ভেরি গুড ওকে তাহলে আসি এইটাই হচ্ছে তোমাদের এই ভেরি গুড ওকে অবশ্যই মনে রাখতে হবে 100% বলতে হবে এই ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে C3 C4 এর পার্থক্য তুমি মনে রাখবে সেটা লিখো C3 মানে কম কম C4 মানে বেশি বেশি তাহলে এখানে পার্থক্য করতে দেখবা যে এখানে টেম্পারেচার বেশি মেসোফিল কোষ দুই ধরনের C3 না C4 ঠিক আছে বেশি এখানে কম টেম্পারেচার এখানে এক ধরনের হচ্ছে তোমার সেল ইউজ হয় এখানে দুই ধরনের সেল আর তারপরে এখানে এক ধরনের এখানে দুই ধরনের বেশি ঠিক আছে কার্বন ডাইঅক্সাইডের যে কনসেন্ট্রেশন এটা হচ্ছে এখানে বেশি আর C4 প্ল্যান্টের কম কম কেন আসলে কমের মধ্যে বেশি আছে হচ্ছে কম কার্বন ডাইঅক্সাইডেই এটা চলতে পারে তার মানে এর ক্ষমতা বেশি ফটোসিনথেটিক পাওয়ার বেশি এজন্য কম কার্বন ডাইঅক্সাইড নিয়ে C4 চলতে পারে ঠিক আছে আসলে কমের মধ্যে বেশি আছে ঠিক আছে ফটোসিনথেটিক পাওয়ার বেশি রিঅ্যাকশন কোথায় হয় অরিজিন কি ফটোসিনথেসিস এখানে কম এখানে বেশি হবে হ্যাঁ অক্সিজেন এখানে দেখো 1% বেশি হলে বেনিফিট হয়ে যায় হয় না কারণ এটা কম বেশি পাওয়ার বেশি হ্যাঁ এক্সাম্পল করতে হবে কোন প্ল্যান্টে আর এই পার্থক্য করে নিয়ে আসলে হয়ে যায় আমাদের পড়া আচ্ছা এবার কিছু C4 প্ল্যান্টের পার্থক্য আমরা পুরো করব কিন্তু যেটা মিস আচ্ছা এই তিনটা উদাহরণ খুব ভালো দিতে পারবে যেটা তোমাদের কথা বলছিলাম এই দেখো এটা হচ্ছে ভাস্কুলার টিস্যু বান্ডল শীট ঠিক আছে এটা হচ্ছে বান্ডল শীট তাহলে আছে হচ্ছে এটা ভাস্কুলার বান্ডলের বাইরে শীট এই বান্ডল শীটের বাইরে আবার আরেকটা সার্কেল আছে এক্স সার্কেল ঠিক আছে মেসোফিল এখানে ভাস্কুলার টিস্যুর বাইরে একটা সিঙ্গেল সার্কেল কিন্তু এখানে ভাস্কুলার বান্ডলের বাইরে যে বান্ডল শীট আছে এই বান্ডল শীটের বাইরে আবার আছে মেসোফিল ঠিক আছে তাহলে এই ধরনের স্ট্রাকচার বলা হচ্ছে ট্রান্স অ্যানাটমি তাহলে C3 প্ল্যান্টে শুধুমাত্র ভাস্কুলার টিস্যুর বাইরে বান্ডল শীট থাকে C4 প্ল্যান্টে এটা দুই রকম থাকে ভাস্কুলার টিস্যুর বাইরে এটা হচ্ছে বান্ডল শীট এটা থাকে আর হচ্ছে বান্ডল শীটের বাইরে মেসোফিল এই যে মেসোফিল টিস্যু একটা লেয়ার থাকে এই ধরনের স্ট্রাকচারকে বলা হচ্ছে ট্রান্স অ্যানাটমি এটাই হচ্ছে ট্রান্স অ্যানাটমি যেটা C4 প্ল্যান্টে থাকে এই জিনিসটা ছবি থেকে বুঝতে পারছো না এটা আমি একটু ইউজ করে জানো ইয়েস অর নো এগুলো থাকে এটাই ট্রান্স অ্যানাটমি ভেরি গুড 100% বুঝতে পারছো তাহলে একইভাবে প্ল্যান্টের পার্থক্য করলে এটা পার্থক্য করা হয়ে যায় আমি বলবো এটা 100% আমরা যা আলোচনা করেছি সাইকেল থেকে সেই কথাগুলো এখানে আছে আবার আছে বিশেষ করে শোনো যেগুলো বেশি আসে আমি বলি এই যে 3 নম্বর পয়েন্ট 5 নম্বর পয়েন্ট 8 নম্বর পয়েন্ট এই তিনটা সাবজেক্ট খুবই পছন্দ এটা খুব ভালো করে মনে রাখবা কেমন সরি করতে হবে আর এটা C4 প্ল্যান্ট আবার বলছি এটা আবার করতে হবে কেমন সরি হবে আজকে একটা C4 প্ল্যান্ট আবার বলছি এটা আবার করতে হবে না এটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পার্থক্য করব না দুইটা সাইকেল পার্থক্য দুইটা প্ল্যান্টের পার্থক্য তাহলে কিন্তু C4 প্ল্যান্টের পার্থক্য বৈশিষ্ট্যগুলো একসাথে বলা হয়েছে পরে এক্সাম্পল ওই কথাগুলো আবার এখানে আলোচনা করা হয়েছে কেমন সিগনিফিকেন্স এটা ইম্পর্টেন্ট খুব বেশি বলা নাই যে এখানে যেটা আমরা হচ্ছে ট্রান্স অ্যানাটমি আর আগে কথাগুলো আবার এখানে বলছি ঠিক আছে আমি বলবো এটা ডাবল স্টাডি করে করা আছে ডাবল স্টাডি ব্যাপারে তাই হ্যাঁ আর বলবো না আর এবার আসো এখানে আমার সাথে বলছে এটা সাইকেল আমি একটা ফেজ ভাগ করছি ফোর ফেজ ঠিক না একটা হচ্ছে কার্বক্সিলেশন ফেজ একটা রিডাকশন ফেজ শুরু আমরা একটা সিনথেসিস ফেজ আর রিজেনারেশন অফ রাইবোজ বিসফসফেট অ্যাকসেপ্টর কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে অ্যাকসেপ্টর কার্বন ডাইঅক্সাইড এই রাইবোজ এর নাম কি এর নাম হচ্ছে রাইবোলোজ বিসফসফেট রাইবোজ বিসফসফেট ঠিক আছে তাহলে রিজেনারেশন অফ রাইবোজ বিসফসফেট এইটা নাম কি মনে রাখবো এই সাইকেল আর ক্যাম্পাসের বলা কিছু নেই এটা কোন জায়গায় পাওয়া যায় এটা ক্যাটালিসিস প্ল্যান্ট পাওয়া যায় ক্যাটালিসিস উদাহরণ হচ্ছে গেট প্ল্যান্ট আর আলাদা করে আমাদের এখানে রাখতে হবে যে ওয়ান টাইম থাকতে পারে এবং এক্সট্রা নাই কার্বন থাকে এই এতটুকুই আর এটা আমরা অলরেডি মেনশন করেছি যে কতগুলো অক্সিজেন তৈরি হচ্ছে আচ্ছা পানিটা যে ওয়াটার সোর্স আমরা জানি আর এখানে তিনটা রিঅ্যাকশন আছে হিল মনে রাখবা হিল রিঅ্যাকশন দেখো এখানে পানি আছে এটা অক্সিজেন তৈরি হচ্ছে তাহলে ভ্যানিলা পরীক্ষা দেখো এখানে কিন্তু পানি নাই এখানে দেখো নো ওয়াটার এখানে দেখো এখানেও কিন্তু কোনো নো অক্সিজেন এখানে কিন্তু কোনো অক্সিজেন তৈরি হচ্ছে না তাহলে এখানে আমরা নীল না আমরা জিনিস শব্দ ব্যবহার করি নীল মানে নাই এখানে নীল ওখানে নীল মানে নো ওয়াটার নো অক্সিজেন ঠিক আছে আমরা তাহলে আমাদের সহজ আর লাস্টে এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড পরীক্ষা রিঅ্যাক্টিভ অক্সিজেন ইউজ করা হয়েছে এখানে দেখেছি এই পানি অক্সিজেন রিঅ্যাক্টিভ হলে অক্সিজেন রিঅ্যাক্টিভ হয় কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন রিঅ্যাক্টিভ হলে এই অক্সিজেন কিন্তু রিঅ্যাক্টিভ হয় না তাহলে আমরা নিশ্চিতভাবে প্রমাণ করা গেছে যে উইন্ডারম্যানের যে এক্সপেরিমেন্ট যে সোর্স অফ অক্সিজেন ইজ ওয়াটার এটা খুব সহজ এটা পরীক্ষা প্রশ্ন হয় না আচ্ছা কি ফ্যাক্টর আছে এক্সটার্নাল কিছু ইন্টারনাল ফ্যাক্টর আছে যে আমরা বুঝাই বলবো এমএলটিসি নাও এমএলটিসি পড়াটা সহজ হবে আমাদের জন্য আর এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল এইভাবে বলবো এটা যে এটা আমরা করতে পারি অপটিমাম টেম্পারেচার খুব ইম্পর্টেন্ট আচ্ছা এরপর কিছু পলিউটেন্টস এটা কি ফটোসিনথেসিস প্রসেসে হ্যান্ডেল করে এর উদাহরণ করতে হবে আচ্ছা তারপরে পটাশিয়াম এটা কিন্তু এখানে খুব ভালো কাজ করে হ্যাঁ কিছু এনজাইম আছে আলাদা করে কিছু এই কথা লাগে মিডিয়েটেডলি এটা কিন্তু ফটোসিনথেসিস ভালো হয় কেমন এই কথা লাগে আর এই যে এটা বলছি রেড লাইট ফটোসিনথেসিস ভালো হয় সবচেয়ে ভালো হয় হচ্ছে রেড এগুলো ভুলে যাওয়া যাবে না কেমন আচ্ছা এখানে সায়েন্টিস্টের ব্যাপার আছে সেটা হচ্ছে তোমাদের বইতে একটা সূত্র আছে ল অফ মিনিমাম আর ল অফ লিডিং ফ্যাক্টর এখানে কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাও সেটা হচ্ছে ল অফ মিনিমাম এটা দিয়েছেন লিডিং আর ল অফ লিডিং ফ্যাক্টর এইটা দিয়েছেন লিডিং এরকম আমরা এখানে ইনফরমেশন আছে ফটোসিনথেসিস রেট কোন টেম্পারেচারে কত হয় কার্বন ডাইঅক্সাইডের রেট কি হচ্ছে হ্যাঁ এবার একটা রেট ফটোসিনথেসিস এটা কখন কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে এই ইনফরমেশনগুলো তোমাদের একটু মনে রাখতে হবে আচ্ছা এখানে স্পেশাল ইনফরমেশন আছে সব নিউমেরিক্যাল আচ্ছা এর মধ্যে দেখো ইনক্রিজ হয় 8% কার্বন ডাইঅক্সাইড তারপরে হচ্ছে তোমার পিক হয় 0.91% এখানে পিক হয় তারপরে হচ্ছে এখানে এটা ইম্পর্টেন্ট না আচ্ছা এখানে কিছু একটা ইউনিট যেখানে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার করতে পারে আর মোস্ট প্ল্যান্ট হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস স্টপ হয়ে যায় হ্যাঁ হাই ফটোসিনথেসিস এটা খুব ইম্পর্টেন্ট হাই ফটোসিনথেসিস হয় এখানে তো 200 ppm পার মিলিয়ন কার্বন ডাইঅক্সাইড মানে এগুলো ইনফরমেশন গুলো বলছি এগুলো করতে হবে হ্যাঁ আচ্ছা হাই রেট হচ্ছে অরেঞ্জ রেট এই কোনগুলো হয় এবং ম্যাক্সিমাম হয় এগুলো আমাদের লিখেছি আমি 65 নাম্বার এখানে ঠিক আছে এই মনে কথা এখানে আমরা দেখছি হচ্ছে ওই যে ল অফ লিডিং ফ্যাক্টর সেই কথা এখানে আছে খেয়াল দেখো যে যখন টেম্পারেচার বাড়ছে প্রসেস বাড়ছে টেম্পারেচার আরো প্রসেস বাড়ছে আমরা সেট এই ঘনত্ব বাড়ছে প্রসেস বাড়ছে আর ঘনত্ব বেশি বাড়ছে আর রিলেটিভ তোমার হচ্ছে কার্বন ডেনসিটি এখানে দেখো প্রথমে যেটা হচ্ছে এখানে তিনটা প্রসেস দেখানো আছে যেটা হচ্ছে এটা আমরা খুব বেশি লাগে না নরমালি হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের তোমার যদি দুইটা ফ্যাক্টরকে তুমি ফিক্স রাখো হ্যাঁ যেমন থেকে ফিক্স রাখলা টেম্পারেচার টেম্পারেচার তুমি ধরো যে কোনো দুইটা ফিক্স রাখলা তখন একটা ভালো দেখা যায় যে প্রসেসটা বাড়তে থাকে
আবার ওটা কমাতে গেলে দেখা যায় যে প্রসেস কমতে থাকে। তো এই ধরনের ফ্যাক্টর লিমিটিং ফ্যাক্টর যেটা বাড়লে প্রসেস বাড়ে, যেটা কমলে প্রসেস কমে যায়। ঠিক আছে? এবং যেটা স্লোলি কাজ করে। ঠিক আছে? আর এই কথা লিখে রাখবা যে লিমিটিং ফ্যাক্টর হচ্ছে সেই ফ্যাক্টর, এটা একটু খালি রাখো যে লিমিটিং ফ্যাক্টর হচ্ছে সেই ফ্যাক্টর যেটা স্লোলি কাজ করে। সে যদি দ্রুত কাজ করে তখন প্রসেসটা দ্রুত হয়, সে যদি ধীরে কাজ করে তখন প্রসেসটা ধীরে হয়। ঠিক আছে? তো দেখো এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ডেনসিটি। আমাদের এখানে হবে কি যে রেট অফ সিনথেসিস এখানে তিনটা প্রসেস বলা আছে। দেখো কার্বন ডাইঅক্সাইডের ডেনসিটি এটা কিন্তু আমরা যখন বাড়তে থাকবো, খেয়াল করে দেখো সেটা হচ্ছে শুরুর দিকে প্রসেস বাড়তে থাকবে। বাড়তে বাড়তে একটা পর্যায়ে কিন্তু প্রসেস আর বাড়ে না, দেখো সমান হয়ে যায়। ঠিক আছে? এটা নির্ভর করবে যে বাকি দুটো ফ্যাক্টরকে আমরা কতটুকু কি বাড়াচ্ছি কমাচ্ছি এর উপরে। তো এটা এই একটা লেভেলে এসে এরকম হতে পারে, অথবা এই লেভেলে এসে এটা হতে পারে, অথবা এই লেভেলে এসে এটা হতে পারে। এটা নির্ভর করবে বাকি ফ্যাক্টরের উপরে। তো এটা একটু জটিল বলা আছে, তোমাকে দরকার নেই। তুমি মনে রাখবা যে লিমিটিং ফ্যাক্টর হচ্ছে ধীরা ফ্যাক্টর, যে ফ্যাক্টর দ্যাট ওয়ার্কস স্লোলি, যে ফ্যাক্টরটা স্লো কাজ করে। মেইনলি লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, লিমিটিং ফ্যাক্টর হিসেবে কিছু ভালো কিছু না, কারণ একটু গেস হতে যাও। মানে অন্য ফ্যাক্টরকে প্রসেস হেল্প করে এবং যে ফ্যাক্টরটা স্লোলি কাজ করে ওটাই লিমিটিং ফ্যাক্টর। মেইনলি কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 30 35 এটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার। এই কথাই লেখা আছে, সঠিক অ্যান্সার করতে আসে না। ওকে 100% মোশন ভেরি গুড। আর আমাদের পার্সেন্টেজ কোশ্চেন কিছুই না। ওই অক্সিজেন কত তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড কত তৈরি হয়, এই দুটো পার্সেন্টেজ হচ্ছে কোশ্চেন। যেমন আমাদের গ্লুকোজ হচ্ছে 1, তাই না? এটা জানি। আর তোমাদের লাস্ট কুইজ, এটা পার্সেন্টেজ করো। হ্যাঁ, কুইজটা পার্সেন্টেজ করো, আমি ক্লাস করেছি। লাস্ট কুইজ। ওকে। আচ্ছা সরি। হ্যাঁ, এক্সিলেন্ট। তাহলে কুইজ আমি করে দিলাম। তাহলে অক্সিজেন হচ্ছে ওয়াটার, কেউ করে নাই। সিম্পল প্ল্যান কোনটা? আচ্ছা, ফার্স্ট স্টেপ আমাদের হ্যাশ ল্যাক চক্র। এটা একটু কমাতে লিখো সবাই, একটু কমাতে লিখো। হ্যাঁ, ইনবক্সে কমাতে লিখো। ফার্স্ট যে শব্দ দিবেন আমি লেবার দেখিনি। ওমি 5 পাবো 5 মিনিট ধরে সবাই শুরু আছে। অবজার্ভ আছে। সিডি সুবিধা কারেক্ট অ্যান্সার। ওকে, আমি এই শব্দ দিয়েছি, শব্দ দিয়েছি ফাইন। ওকে, শুনুন। এটা বলি which one not the process of carbohydrate production using carbohydrate from different reaction। ওই যে লাইক ডিফারেন্ট ফেজ তিনটা হয়, তাই না? তারপরে কোনটা? এই দেখে ক্যান্সেল দেবে। ভেরি গুড। সঠিক উত্তর পেয়ে গেছি। তাহলে উত্তর হচ্ছে দেখো কেমন আছে কেমন আছে হ্যাশ ল্যাক। উত্তর আছে সাইকেল। এই তো করা। ঠিক আছে? তাহলে আমি দুটো প্রসেস করলাম মনে রাখবা। এই অধ্যায়ে কিছু কাজ করা আছে, সেগুলো কিন্তু অনেক ডিটেইলে যাবে না। তোমাকে রেস্ট্রিক্ট করতে হবে। জানতে হবে কোন জিনিসগুলো থেকে প্রশ্ন হয় ততটুকুই ভালো করে করবা। ঠিক আছে? তোমরা সবাই ভালো করো। তোমার সবাইকে আরো সুবিধা জানাই এবং আগামী দিনগুলো তোমার সাথে থাকবো এবং সুন্দরভাবে